শুভ বিকাল। বাংলাদেশি বিজ্ঞান পর্যালোচনা সিরিজের দ্বিতীয় পর্বে সায়েন্টিফিক বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মনিরুদ্দিন আহমেদ, এডিটর সায়েন্টিফিক বাংলাদেশ। আমার সাথে আরো যুক্ত আছেন সায়েন্টিফিক বাংলাদেশের পক্ষ থেকে জনাব সামদানি আজাদ, সহকারী সম্পাদক, এবং মোহাম্মদ তাজুল ইসলাম, ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদক। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ে প্রকাশনা প্রণোদন। এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে যুক্ত হয়েছেন ডক্টর আশরাফুল আলম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে, ডক্টর হুসেন মোহাম্মদ জাবেদ চীন থেকে, ডক্টর মুস্তাক ইবনে আইয়ুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ডক্টর রেহানা নাসরিন বাংলাদেশ বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি বুয়েট থেকে, ডক্টর সৈয়দ মোহাম্মদ গালিব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, এবং ডক্টর সৈয়দ মিথুন আলী বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট থেকে। শুরুতে আমি প্যানেলিস্টদের আহ্বান করব সংক্ষেপে নিজের পরিচয় দেওয়ার জন্য আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে। প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি ডক্টর আশরাফুল আলম। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মনিরুদ্দিন আহমেদ। আমি ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করছি। আমার গবেষণার বিষয় হচ্ছে ওবেসিটি রিলেটেড কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনস। আমি কাজ করছি ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সে। আমি পিএইচডি কমপ্লিট করি দ্য ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে। আমি 2013 সালে আমার পিএইচডি কমপ্লিট হয়। তারপরে দেশে ফিরে এসে আমি নর্থ সাউথে জয়েন করি, এখনো এখানেই আছি। সো দ্যাটস অল। ধন্যবাদ ডক্টর আশরাফুল আলম। আমরা এবার পরিচিত হব ডক্টর মোহাম্মদ জাবেদ। ডক্টর মোহাম্মদ জাবেদ হুসেন মোহাম্মদ জাবেদ। আসসালামু আলাইকুম ডক্টর মনিরুদ্দিন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে জয়েন করতে সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ জাবেদ হোসাইন। আমি আসলে গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, মাইক্রোবায়োলজি বিভাগ থেকে। এরপর আমি পিএইচডি শেষ করি ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া থেকে। আর এরপরে আমি পোস্টডকের জন্য আসি চায়নাতে, জিয়াংসু ইউনিভার্সিটিতে, এবং পোস্টডক কমপ্লিট করি 2 বছরের পরে, এবং একই প্রতিষ্ঠানে আমি এখন প্রফেসর হিসেবে জয়েন করি। আমি পিএইচডি কমপ্লিট করেছিলাম, মূলত আমার রিসার্চের বিষয় ছিল বায়ো এনার্জি এবং বায়ো প্রোডাক্ট নিয়ে, এবং এই রিলেটেড কাজই আমি এখন করতেছি এবং আগেও করেছিলাম। তো এর আগে আমি বাংলাদেশে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে কিছুদিন শিক্ষকতা করি। অফিসিয়ালি আমি ছিলাম প্রায় 9 বছরের মতো ওদের সাথে, কিন্তু যদিও আমি বিভিন্ন সময় ছুটিতে ছিলাম। তো মোটামুটি এই হলো আমার পরিচয়। এখন আমি জিয়াংসু ইউনিভার্সিটি চায়নাতে আছি আর কি। ধন্যবাদ ডক্টর জাবেদ। এবার আমরা পরিচিত হব ডক্টর মুস্তাক ইবনে আইয়ুব। ডক্টর মুস্তাক। অনেক ধন্যবাদ ডক্টর মনিরুদ্দিন, এবং সায়েন্টিফিক বাংলাদেশকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি গুরুত্বপূর্ণ আয়োজন করার জন্য। আমার নাম ডক্টর মুস্তাক ইবনে আইয়ুব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। আমার প্রাইমারি রিসার্চ এরিয়া হচ্ছে মলিকুলার অনকোলজি। আমি একজন ক্যান্সার গবেষক। আমি পিএইচডি করেছি এই বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, বিশেষ করে কলোরেক্টাল ক্যান্সারের উপরে আমার এক্সপার্টিজ। আর বাংলাদেশে 2017 সালে ফিরে আসার পর আমি এ বিষয়ক গবেষণায় নিয়োজিত আছি। একই সাথে ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং বিশেষ করে বাংলাদেশে ক্যান্সার গবেষণার আরো আধুনিকায়নের লক্ষ্যে একটি সংগঠনীয় কাজ করছি, ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ নামে। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়, এবং আপনাকে আবার ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ ডক্টর মুস্তাক ইবনে আইয়ুব। আলফাবেটিক্যালি আমাদের এই মুহূর্তে ডক্টর রেহানা নাসরিনকে ডাকার
কথা ছিল, বাট ডক্টর সৈয়দ গালিব নামাজে যাওয়ার আগে পরিচয় পর্ব শেষ করতে চান, তাই আমি ডক্টর সৈয়দ গালিবকে আহ্বান জানাচ্ছি আমাদের দর্শকদের সাথে পরিচিত হওয়ার জন্য। ডক্টর সৈয়দ গালিব। ধন্যবাদ ডক্টর মনিরুদ্দিন আহমেদ। আমি খুব সরি যে আসলে সিরিয়াল ব্রেক করে দিলাম। মানে আমি আসলে জাস্ট এসে নামলাম, তো আমি একটু কাজে গিয়েছিলাম ঢাকা, এসে যশোর নামলাম, আর এখন নামাজের টাইম হয়ে গেল, একবারে নামাজ পড়ে বাসায় ঢুকি, তো এই জন্য আর কি একটু সিরিয়ালটা ব্রেক করে নিলাম। আমি ডক্টর সৈয়দ মোহাম্মদ গালিব। আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান হিসেবে আছি। প্লাস আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফ্যাকাল্টি ডিনের দায়িত্বে আছি। আর আমার ব্যাকগ্রাউন্ড বলতে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ খুলনা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর শেষ করার পরে সুইডেনের ডালানা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করি। পরবর্তীতে অস্ট্রেলিয়া সুইনবার্ন ইউনিভার্সিটি আমাদের ডক্টর মনিরুদ্দিন আহমেদের সাথে একসাথে আমরা পিএইচডি করি, এবং সেখানে আমরা বেশ ভালো একটা টাইম কাটাই। পরে আমি আসলে জবে ছিলাম প্রথমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে জয়েন করি। আর আমি কাজ করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো পিএইচডির সময় কাজ করছিলাম যে ট্রান্সপোর্টেশনে এটাকে কিভাবে কাজে লাগানো যায়। যাই হোক, পরে বাংলাদেশে এসে এখন আমি চেষ্টা করছি যে কিভাবে সোশ্যাল ডেভেলপমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে লাগানো যায়, স্পেশালি স্মার্ট এগ্রিকালচার, স্মার্ট ভিলেজ বা স্মার্ট সিটি, এগুলোর কেসে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কাজে লাগানো যায়। তো এই আমার পরিচয় আপাতত। আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ 10-15 মিনিটের মধ্যে আবার জয়েন করছি। ধন্যবাদ ডক্টর সৈয়দ গালিব। আমরা এবার পরিচিত হব ডক্টর রেহানা নাসরিন, প্রফেসর ডক্টর রেহানা নাসরিন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মনিরুদ্দিন আহমেদ। আর সায়েন্টিফিক বাংলাদেশকেও আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাদের এই মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য। যদিও এটার ফার্স্ট পর্বটা আমি ইউটিউবে দেখেছি, এটা হলো সেকেন্ড পর্ব আপনাদের জন্য। তো খুবই ভালো লাগলো আপনারা ইউনিভার্সিটি রিসার্চ এবং ইউনিভার্সিটি টিচারদের আরো রিসার্চ বেসড কর্মকাণ্ড নিয়ে যে একটা অনুষ্ঠান পরিচালনা করছেন বা অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ডক্টর রেহানা নাসরিন, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে প্রফেসর হিসাবে কর্মরত আছি। আর আমার রিসার্চ এরিয়া হলো কম্পিউটেশনাল ফ্লুইড ডিনামিক্স এবং হিট ট্রান্সফার, এটার উপর আমি আমার এমফিল, পিএইচডি বা পোস্টডক সম্পূর্ণটাই কাজ করেছি সোলার এনার্জি বা রিনিউয়েবল এনার্জি বা ফ্লুইডিক ফ্লো বা হিট ট্রান্সফার এই ধরনের কাজের উপরে। এবং এখন আমার আন্ডারে, আমার সুপারভিশনে 9-10 জন স্টুডেন্ট অলরেডি এমএসসি এবং এমফিল ডিগ্রি কমপ্লিট করেছে। আর অলরেডি আমার আন্ডারে কর্মরত আছে, থিসিস সুপারভিশনে আছি আমি, আরো 10-15 জন স্টুডেন্টের মতো আছে, তারা কর্মরত এমফিল, এমএসসি এবং পিএইচডি প্রোগ্রামে। এবং বর্তমানে আমরা ব্লাড ফ্লো বা বায়ো হিট ট্রান্সফার, অর্থাৎ আমাদের শরীরের বায়োলজিক্যাল যে হিট ট্রান্সফার বা ব্লাড ফ্লো বা কম্পিউটেশনাল ফ্লুইড ডিনামিক্স আমি আগেও বলেছি, এবং হিট ট্রান্সফার, তারপর ফটোভোল্টেক এনার্জি এবং সোলার কালেক্টর, এই ধরনের টপিক গুলা নিয়েই এখন কর্মরত আছি রিসার্চ এর কাজে। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর রেহানা নাসরিন। আমরা এবার পরিচিত হব ডক্টর সৈয়দ মিথুন আলী। Okay, thanks, Dr. Moniruddin Ahmed. I also thank to Scientific Bangladesh to invite me in this platform. Let me introduce. I am Dr. Syed Mithun Ali, working as a professor in the Department of Industrial and Production Engineering at Bangladesh University of Engineering and Technology. I have been awarded the Forum 86 Research Excellence Award 2021 for my contributions in the field of sustainable supply chains.
I published more than 70 articles in top-tier journals, including the Journal of Cleaner Production, International Journal of Production Economics, Computers and Industrial Engineering, Annals of Operations Research, and so on. I work on sustainable and circular supply chain to meet sustainable development goals of farm and supply chains in developing and developed economies. So that's all from my side. Thank you. ধন্যবাদ ডক্টর সৈয়দ মিথুন আলী। আমরা পরিচয় পর্ব শেষ করলাম। আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশি বিশ্ববিদ্যালয় প্রকাশনা প্রণোদনা। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে অনেকটা নতুন বিষয়, আমরা প্রকাশনার উৎসাহ দিতে যাচ্ছি। বিষয়টি কেমন, এটা কতটুকু ভালো, কতটুকু খারাপ, এবং বিশ্ব পরিস্থিতিতে আমাদের অবস্থানটা কোথায় সে নিয়ে হয়তো আমাদের আলোচনা হবে। আমাদের আলোচ্য বিষয় হবে যে আমাদের কোনো সমন্বিত গাইডলাইন থাকা উচিত কিনা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে, ইউজিসির পক্ষ থেকে, অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে টার্মস এন্ড কন্ডিশনে কি ধরনের পার্থক্য। সেই সব আলোচনার আগে আমি একটু সংক্ষেপে বিশ্ব পরিস্থিতি দেখতে চাই একটা আর্টিকেল থেকে, তারপরে আমরা আলোচনা পর্ব শুরু করব। স্ক্রিন কি দেখা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, আমাদের যে আর্টিকেলটা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে টাইটেল থেকে আমরা জানতে পারছি যে দিস ইজ এ গ্লোবাল ফেনোমেনা and we are new in this field. Cash bonuses for peer-reviewed papers go viral. China is well known for this one, but not only China, many countries in the world, there is a figure. আমরা শুধু এই ফিগারটা দেখতে চাই যে বিশ্বের বিভিন্ন দেশ কিভাবে প্রকাশনায় প্রণোদনা দিচ্ছে। চায়নার ক্ষেত্রে এই প্রণোদনার পরিমাণ $1,65,000। সব পাবলিকেশনের ক্ষেত্রে না, নেচার অ্যান্ড সায়েন্স যদি পাবলিকেশন হয়। সৌদি আরবের ক্ষেত্রে প্রিন্স সুলতান ইউনিভার্সিটিতে এটা $20,000 একটা সংখ্যা আছে সর্বোচ্চ। কাতার, মিডল ইস্টের দেশগুলির মধ্যে সৌদি আরব এবং কাতার হচ্ছে টপ কান্ট্রি যারা প্রণোদনা দিচ্ছে। মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা একটা ফিগার দেখছি $10,000 বেশি, তাইওয়ান $10,000, ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে $6,000 বেশি প্রণোদনা দেওয়া হচ্ছে, ইউনাইটেড স্টেটস $6,000, ওমানের ক্ষেত্রে $5,000, অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির রেকর্ড হচ্ছে 5,136, পাকিস্তান 4,745। আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতেও দেওয়া হয় 1,111 মতো। ফিলিপাইন্স তারাও দিচ্ছে প্রায় $1,000। সাউথ আফ্রিকা, অন্যদিকে আফ্রিকায় যদি আমরা দেখি সেখানে $7,000। এ হচ্ছে আমাদের সম্মুখে চিত্র, বিশ্ব পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে আমরা হচ্ছি এই ফিল্ডে নতুন খেলোয়াড়, যদি আমরা বলি যে নতুন আমরা এই অঙ্গনে জয়েন করলাম, যোগ দিলাম, যে আমরা আমাদের গবেষকদের উৎসাহিত করার জন্য তাদের পাবলিকেশনের প্রতি প্রণোদনা দেওয়া হবে। আমি যতটুকু জানি এই ক্ষেত্রে হচ্ছে অফিসিয়ালি বুয়েট হচ্ছে প্রথম। তো আমি বিষয় প্রথমেই জানতে চাইবো ডক্টর রেহানা নাসরিনের কাছ থেকে যে বুয়েট কখন এই প্রণোদনা দেওয়া শুরু করলো, কি পরিমাণ প্রণোদনা দিচ্ছেন এবং কি কি কন্ডিশন
বা শর্ত আছে এই ক্ষেত্রে? ডক্টর রেহানা নাসরিন। Yes, yes. Thank you, Dr. Moniruddin. Bangladesh University of Engineering Technology আমাদের এই ইউনিভার্সিটিতে গত বছর আমাদের নতুন ভিসি স্যার এবং প্রভিসি স্যার জয়েন করেন এবং ওনারা এই মহতি উদ্যোগ গ্রহণ করেছিলেন। তারপরে অফিসিয়ালি কিছু প্রসিডিউর তো থেকেই যায়, সিন্ডিকেটে পাশ করা বা অফিসিয়ালি সবকিছু পাশ করে ফাইনালি আমাদের এই জানুয়ারি 2021 জানুয়ারি থেকে এই সিস্টেমটা অ্যাক্টিভ হয়েছে। তবে আমাদেরকে পার আর্টিকেল 1,50,000 টাকা বাংলাদেশ টাকায় প্রণোদনা দেওয়া হয়। তবে অনেক অনেক কন্ডিশনস আছে, সেগুলি কি ডিটেলস বলবো? কন্ডিশনস, আচ্ছা, কন্ডিশনস গুলি হলো একজন টিচার অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, তবে টিচারকে অবশ্যই ওই আর্টিকেলের করেসপন্ডিং অথর হতে হবে অথবা উনি সুপারভাইজ করবেন, সুপারভাইজার হতে হবে। এইভাবে একজন সুপারভাইজার বা একজন করেসপন্ডিং অথর হিসাবে একজন টিচার অ্যাক্টিভ ডিউটিতে আছেন, একজন টিচার এরকম আর্টিকেলে মানে উনি পাবলিশ করেছেন, তো সেটার জন্য উনি এই পাবলিকেশন ইনসেনটিভে অ্যাপ্লাই করতে পারবেন। এখন কথা হলো ফার্স্ট অথর, ওই আর্টিকেলটা অবশ্যই আইএসএস এর নাম্বার থাকতে হবে, তারপরে আইএসআই ইন্ডেক্সিং অথবা এসসিআই ইন্ডেক্সিং অথবা এসসিআই ইন্ডেক্সিং অথবা ক্লারিভেট অ্যানালাইটিক্স এর জার্নাল হতে হবে। আর কিউএন জার্নাল হতে হবে অবশ্যই বাই স্কিমাগো ইন্ডেক্সিং। এই হলো প্রথমত জার্নালের ক্রাইটেরিয়া, কিউএন জার্নাল বাই স্কিমাগো ইন্ডেক্সিং। তো আর এরপরে আরো বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হলো ফার্স্ট অথর, ওই আর্টিকেলের ফার্স্ট অথর যিনি হবেন উনি অবশ্যই, তাকে অবশ্যই বুয়েটের অ্যাফিলিয়েশন ইউজ করতে হবে। তার মানে সে স্টুডেন্ট হোক আর টিচার হোক বা যাই হোক, তার বুয়েটের অ্যাফিলিয়েশন হতে হবে। ফার্স্ট অথর অবশ্যই বুয়েটের অ্যাফিলিয়েশন থাকতে হবে। আর করেসপন্ডিং অথর অথবা সুপারভাইজার, যিনি এই দুইজন অ্যাপ্লাই করতে পারেন, তারা তো অবশ্যই বুয়েটের অ্যাফিলিয়েশন ইউজ করবেন, কারণ ওনারা অবশ্যই বুয়েটের অ্যাক্টিভ টিচার হতে হবে, টিচার হিসাবেই দায়িত্বরত থাকবেন যখন উনি এই পাবলিকেশনটা পাবলিশ করবেন এবং যখন অ্যাপ্লাই করবেন। অবশ্যই যে ফিসকাল ইয়ারের মধ্যে পাবলিকেশনটা পাবলিশ হবে অনলাইনে, সেই ইয়ারের মধ্যেই, সেই ফিসকাল ইয়ারের মধ্যেই আমাদেরকে ইনসেনটিভের জন্য অ্যাপ্লাই করতে হবে। এটা হলো কথা। আর হলো অ্যাকনলেজমেন্ট, নরমালি তো থাকেই, মানে অ্যাকনলেজমেন্ট বুয়েটকে অ্যাকনলেজ করা এরকম থাকতে পারে আর কি। আর কন্ডিশনস গুলা সেটা হলো মানে আমাদের যে ইনসেনটিভটা দেওয়া হয় সেই ইনসেনটিভটা ওখানে যে টিচার বা স্টুডেন্ট যারা বুয়েটের ওই পেপারে যারা থাকবেন তাদের মধ্যে এটা নিজেদের আলোচনা সাপেক্ষে এটা ডিস্ট্রিবিউট হতে পারে। তবে কোনো স্টুডেন্টের জন্য যদি আমরা ক্লেম করি, অবশ্যই ওই 1.5 লাখ টাকার ভিতরেই যিনি অ্যাপ্লাই করবেন তিনি পার্সেন্টেজ বলে দিতে পারেন যে অমুকের এত পার্সেন্ট, অমুকের এত পার্সেন্ট বা আমার এত পার্সেন্ট, তাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে পারি, সেই হিসাবে ওখানে চলে যাবে। কিন্তু স্টুডেন্টের জন্য যদি আমি কোনো পার্সেন্টেজ দিয়ে রাখি সিস্টেমের মধ্যে, অবশ্যই স্টুডেন্টকে তখন অ্যাক্টিভ স্টুডেন্ট হতে হবে। বোঝা গেছে ডক্টর মনিরুদ্দিন? ধন্যবাদ আপনাকে সংক্ষেপে শর্তগুলি তুলে ধরার জন্য। আমরা হয়তো পরে আবার আসবো, আপাতত আমরা শুনবো কোন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এই বিষয়ে। ডক্টর সাদ মিথুন আলী, আপনি কি কোনো পয়েন্ট যুক্ত করতে চান? অলরেডি ডক্টর রেহানা নাসরিন কন্ডিশন গুলো বলে ফেলেছে, তো মেইন কন্ডিশন সবই বলা হয়ে গেছে, তো আমার মনে হয় দ্যাটস ওকে। এই পর্যন্ত আচ্ছা, পরবর্তীতে যদি কোশ্চেন অ্যারাইজ করে সেক্ষেত্রে ডিসকাশনে আমরা যে প্রশ্নটা পরে নিয়ে আসবো এই বিষয়ে, হ্যাঁ ওকে শিওর, সেই প্রশ্নটা আমি এইখানে উপস্থাপন করে রাখি, আপনার চিন্তা করার একটু সুযোগ পাবেন। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে যে বুয়েট শুধু Q1 জার্নাল কে প্রণোদনা দিচ্ছে, এর প্রভাবটা কি হবে আমরা এই বিষয়ে পরবর্তীতে আপনাদের কাছ থেকে শুনবো। তো এরপরে আমরা শুনতে চাই, আমরা একটু
যাব দেশের বাইরে। ডক্টর হোসেন মোহাম্মদ জাবেদ, ওনার অভিজ্ঞতা বলতে গেলে 3 দেশে, মালয়েশিয়াতে পিএইচডি করেছেন, চীনে কাজ করছেন, বাংলাদেশে ছিলেন। তো আমরা জানতে চাই যে চীন আর মালয়েশিয়াতে কিভাবে প্রণোদনা দেওয়া হয় এই বিষয়ে আপনি আমাদেরকে কতটুকু তথ্য সরবরাহ করতে হবে, ডক্টর জাবেদ। ধন্যবাদ ডক্টর মনিরুদ্দিন আহমেদ, আমাকে ইনভাইট করার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নাই, যেটুকু শুনতেছি হয়তো কিছুদিন, বিশেষ করে এই বছর এই ইনসেন্টিভ বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। তো বাংলাদেশে যদিও আমি চাকরি করেছি, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ছিলাম, কিন্তু আমার আসলে ইনসেন্টিভ বিষয়ে খুব কোনো এক্সপিরিয়েন্স নাই বলে চলে বাংলাদেশের প্রেক্ষাপটে। তবে আমি মালয়েশিয়ার প্রেক্ষাপটে যদি বলি, যখন আমি পিএইচডি করতে যাই তখন মালয়েশিয়ান গভর্নমেন্ট, মালয়েশিয়ান ইউনিভার্সিটি, বিশেষ করে ইউনিভার্সিটি অফ মালায়া এবং ইউএসএম, মানে 2-3টা ইউনিভার্সিটিকে তারা রিসার্চ ইউনিভার্সিটি ডিক্লেয়ার করে প্রচুর ফান্ডিং করেছিল, বিশেষ করে 2013 সালের দিকে, 2012-13 সালের দিকে। এবং সেই ফান্ডিংটার নাম ছিল হাই ইম্প্যাক্ট রিসার্চ। এবং এই প্রজেক্টের আন্ডারে মোটামুটি গভর্নমেন্ট থেকে হিউজ অ্যামাউন্ট মানি রিসার্চ ফান্ডিং হিসেবে বিভিন্ন ইউনিভার্সিটি পায়। এবং সেই ফান্ডিং থেকে মূলত ইউনিভার্সিটি নিজেও কিন্তু ইনসেন্টিভের ব্যবস্থা করতেন, বিশেষ করে Q1 জার্নালের জন্য। এবং এই ইনসেন্টিভটা এমন ছিল যে যদি কোনো ওপেন অ্যাক্সেস জার্নালে কেউ পাবলিশ করে, কোনো টিচার অথবা স্টুডেন্ট, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি বা ওই রিসার্চারের প্রজেক্ট থেকে ওপেন অ্যাক্সেস ফি ছাড়াও, মানে এপিসি ছাড়াও, ওই জার্নালটা যদি Q1 বা এই ক্যাটাগরির হয় অথবা Q2 হয়, তাহলে সেক্ষেত্রে এপিসি ছাড়াও কিন্তু ওই রিসার্চার ঠিক একই পরিমাণ ইনসেন্টিভ পেতেন, যেটা অন্যান্য নন পেইড জার্নালে পাবলিশ করলে উনি যা পেতেন সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু উনি ওপেন অ্যাক্সেস জার্নালে পাবলিশ করলেও কিন্তু সেই পরিমাণে ইনসেন্টিভ পেতেন। এখন সেই ক্ষেত্রে যেটা হয়, যদি ইউনিভার্সিটি, সাধারণত ওই ক্ষেত্রে ইউনিভার্সিটির টিচাররাই ক্লেম করতে পারতেন, স্টুডেন্ট সেটা পারতেন না। তো স্টুডেন্টকে সাধারণত সুপারভাইজার, উনি হয়তো পুরো অ্যামাউন্টটা অথবা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ওই স্টুডেন্টকে পে করতেন সুপারভাইজার। কিন্তু অন্যান্য যারা ছিলেন, বিশেষ করে ইউনিভার্সিটির টিচার যারা ছিলেন, তাদেরকে সর্বোচ্চ মেবি 1000 এবং একটা নির্দিষ্ট সংখ্যা ছিল যে হয়তো 10টা বা 20টা, আমি এক্সাক্ট ফিগারটা আসলে মনে করতে পারছি না এই মুহূর্তে। ওই পর্যন্ত তারা যদি Q1 পেপারে পাবলিশ করে, সেক্ষেত্রে সর্বোচ্চ 10টা পর্যন্ত তারা ক্লেম করতে পারতেন, একজন রিসার্চার বা একজন একাডেমিশিয়ান। তো মালয়েশিয়ান ইকোনমি যদিও এটা অনেকটা ড্রপ করছে, বিশেষ করে 2015-16 দিকে, তো এখন এই সিস্টেমটা অনেকটাই উঠে গেছে, বিশেষ করে ক্যাশ বোনাস যেটা, সেটা আমার মনে হয় না এখন আর আছে। তো যাই হোক, এখন আমি চায়নার দিকে যদি আসি, চায়নাতে আসলে বিভিন্ন প্রজেক্টের আন্ডারে বিভিন্ন ইউনিভার্সিটি আছে, এবং প্রজেক্টগুলা 3টা ক্যাটাগরি আমি যদি বলি, সেটা হচ্ছে 985 প্রজেক্টের আন্ডারে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোকে এলিট ইউনিভার্সিটি হিসেবে ধরা হয়। এই প্রজেক্টের আন্ডারে সাধারণত 39টার মতো ইউনিভার্সিটি আছে। তারপরে 211 প্রজেক্টের আন্ডারে আছে প্রায় 100টা ইউনিভার্সিটি, এবং নন 211 ইউনিভার্সিটি আছে আরো বেশ কিছু। তো এখন এই ক্যাটাগরি ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে গভর্নমেন্ট থেকে, বিশেষ করে ফান্ডিং, প্রজেক্ট, গ্রান্ট, বিভিন্ন ধরনের অপরচুনিটি থাকে। তো যার কারণে রিসার্চ ইনসেন্টিভটাও কিন্তু ভ্যারি করে। এবং এই ক্ষেত্রে যে ইউনিভার্সিটিটা এলিট শ্রেণীতে পড়ে, সেখানে কিন্তু ইনসেন্টিভ কম। অন্যদিকে নন যে 211 প্রজেক্টের আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে ইনসেন্টিভ মোটামুটি বেশি দেওয়া হয়। এটার কারণ হয়তো এটা হতে পারে, যেটা আমি বুঝতে পারি, এখানে সবগুলো ইউনিভার্সিটি কিন্তু ফাইট করে যাচ্ছে র্যাঙ্কিং আসার জন্য বা তাদের নিজস্ব পজিশনটাকে ইমপ্রুভ করার জন্য। তো সেই ক্ষেত্রে যারা এখনো এলিট শ্রেণীতে আসতে পারেননি বা কি ইউনিভার্সিটি ক্যাটাগরিতে আসতে পারে নাই, তো তারা সবসময় চেষ্টা করে যাচ্ছেন যাতে করে তাদের র্যাঙ্কিংটা ইমপ্রুভ হয়। তো ইনসেন্টিভের এটা একটা ডিফারেন্স আছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, এবং বিশেষ করে এই প্রজেক্টের আন্ডারে যেসব ইউনিভার্সিটি গুলো আছে সেই ক্ষেত্রে হয়তো
ইনসেনটিভের পরিমাণটা ভেরি করে। এখন আমরা যদি একটা নির্দিষ্ট ইউনিভার্সিটিতে আসি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু ইনসেনটিভটা ভেরি করতে পারে। যেমন 2000 সালের আগে যে ইনসেনটিভের ব্যবস্থাটা ছিল চায়নার ইউনিভার্সিটিগুলোতে মোটামুটি এভারেজ, মানে এখানে কোনো র্যাঙ্কিং, জার্নালের বা পাবলিকেশনের কোনো র্যাঙ্কিং খুব একটা ছিল না। তো সেই ক্ষেত্রে হয়তো কোনো একটা জার্নালে পেপার পাবলিশ করলে তাদেরকে সেইভাবে টাকা যতটুকু ইউনিভার্সিটি থেকে দেওয়ার কথা ইনসেনটিভ, সেই পরিমাণ ইনসেনটিভ তাদেরকে দিত। তারপর 2000 পরে 2-3 বছরের জন্য সেই ক্ষেত্রে জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টরটা অ্যাড হয়েছে ওটার সাথে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি তখন ইন্ট্রোডিউস করেছে যে জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর অনুযায়ীও ইনসেনটিভের তারতম্য হবে বা বৈষম্য থাকবে। এরপর 2008-এর পর থেকে মূলত আরেকটা ক্যাটাগরি এখানে অ্যাড হয়েছে এই ইনসেনটিভের বিষয়ে, সেটা হচ্ছে আপনার জেসিআর বা জার্নাল সাইটেশন রিপোর্ট যেটাকে আমরা বলি। তো সেই ক্ষেত্রে জেসিআর ক্যাটাগরিতে যদি Q1, Q2, Q3, Q4 হয়, সেক্ষেত্রে ইনসেনটিভের পরিমাণটাও কিন্তু ওইভাবে ভেরি করবে একটা নির্দিষ্ট ইউনিভার্সিটিতে। পরবর্তীতে ঠিক একই সময়ে পরবর্তীতে আসলো যাদের সাইটেশন, মানে সাইটেশনের বেসিসও কিন্তু পরবর্তীতে ইনসেনটিভের ব্যবস্থা করা হয়। তার মানে এখন বর্তমানে চায়নার ইউনিভার্সিটি গুলাতে যদি আমরা চিন্তা করি, এবং ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এটা অবশ্যই ভেরি করবে, কিন্তু যদি আমরা অন এভারেজ যদি চিন্তা করি তাহলে বা বলতে চাই, সেক্ষেত্রে চায়নাতে ইনসেনটিভ বা ক্যাশ বোনাসের জন্য 4টা ক্রাইটেরিয়াকে সাধারণত ধরা হয়, এবং সেই 4টা ক্রাইটেরিয়া হচ্ছে হয়তো যে কোনো পাবলিকেশনের ক্ষেত্রে একটা, অথবা এটা হতে পারে আপনার ইম্প্যাক্ট ফ্যাক্টর, অথবা জেসিআর র্যাঙ্কিং, এবং সবশেষ সাইটেশন। তো মোটামুটি চায়নাতে এইভাবে রিসার্চার, বিশেষ করে যারা করেসপন্ডিং অথর, তারা এই পরিমাণ ইনসেনটিভ পান। কিন্তু এক্ষেত্রে স্টুডেন্টদের জন্য কিন্তু বেশ কিছু ইনসেনটিভের ব্যবস্থা আছে। বিশেষ করে যদি কোনো স্টুডেন্ট Q1 জার্নালে পাবলিশ করতে পারে, তো সেক্ষেত্রে ল্যাবের তার সুপারভাইজার ল্যাবের ফান্ড থেকে হয়তো কিছু ইনসেনটিভ ওই স্টুডেন্টকে দেন। আবার যেসব স্কুল আছে বা ডিপার্টমেন্ট বলি অথবা স্কুল বলি অথবা ফ্যাকাল্টি আমরা যদি বলে থাকি, তাহলে সেই ক্ষেত্রে স্কুল থেকে ইয়ারলি একটা ইনসেনটিভের ব্যবস্থা আছে স্টুডেন্টদের জন্য। মোটামুটি এই হচ্ছে ইনসেনটিভের ব্যবস্থা চায়নাতে। ওভারঅল মোটামুটি এই 4টা ক্যাটাগরিতে বা এইভাবে তাদেরকে দেওয়া হয়। এবং ইনসেনটিভ যদি ক্যাশ বোনাসের বাইরে আমরা যদি যেতে চাই, আপনার যদি পরে যদি কোয়ারি থাকে কিভাবে আসলে ইনসেনটিভ বিষয়টা কেন দেওয়া হয়, এটা মূলত রিসার্চারদেরকে মোটিভেট করার জন্য, অথবা এটাকে আমরা যদি আরেকটু দূরে নিয়ে যাই বা আগে নিয়ে যাই, সেটা হচ্ছে লিডারশিপের একটা ক্রাইটেরিয়া। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের হেড হয়ে থাকেন, আপনার একটা রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার সাবঅর্ডিনেটদেরকে মোটিভেট করা, যাতে বেশি পরিমাণ আউটপুট নিয়ে আসা যায়। তো ইনসেনটিভটা আসলে রিসার্চারদের জন্য একটা মোটিভেশন। এখন এই ইনসেনটিভ বা ক্যাশ বোনাস ছাড়াও যদি আমরা অন্যান্য বিষয়গুলো চিন্তা করি, যেমন প্রমোশন, তারপর আপনার প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে, অথবা রিক্রুটমেন্টের ক্ষেত্রে, অথবা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস এর ক্ষেত্রে যদি আমরা বলি, তারপরে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড চায়নাতে যেটা প্রচলিত আছে, বিভিন্ন প্রভিন্সিয়াল ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, মোটামুটি সব ক্ষেত্রেই পাবলিকেশনের কোয়ালিটি, র্যাঙ্কিং, এগুলাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়। এবং এগুলো এক ধরনের নন ক্যাশ ইনসেনটিভ আমরা ধরতে পারি, যেটা চায়নাতে অলরেডি চালু আছে এবং বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসগুলা বা এই সিস্টেমটা ফলো করা হয়। তবে চায়নাতে আমি এখন এতক্ষণ যেটা বললাম, তার এগেনস্টে যে ডিসিশনটা, বিশেষ করে গত বছর সরকার যে ডিসিশনটা নিয়েছেন, সেটা হচ্ছে মূলত ইনসেনটিভের এগেনস্টে যায়। অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে তারা গভর্নমেন্ট চাচ্ছেন ইনসেনটিভ বা ক্যাশ বোনাস অফ করে দিবেন, এবং এই ডিসিশনটা অলরেডি হয়ে গেছেন। যদিও বিভিন্ন ইউনিভার্সিটি এখনো তাদের নিজস্ব ফান্ডিং থেকে এই ইনসেনটিভের ব্যবস্থা অলরেডি এখনো চালু রাখছেন, কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটি এটাকে হয় রিডিউস করছেন অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসির সাথে চেষ্টা করছেন। আপনি হয়তো দেখে থাকবেন গত 2020 সালের ফেব্রুয়ারি মাসে আপনার নেচারে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, এবং সেটা ছিল চায়না ব্যানস ফর ক্যাশ বোনাস। এটা নেচারের নিউজ আর্টিকেলে পাবলিশ হয়েছে। সুতরাং আমি এখনো এটা ওইভাবে
জানি না সব ইউনিভার্সিটি এটা ইমপ্লিমেন্ট করছে কিনা, তবে আমাদের ইউনিভার্সিটিতে এখনো এটা চালু আছে, ইনসেনটিভের বিষয়টা চালু আছে। তবে আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু মনে করি, হয়তো খুব শীঘ্রই চায়না ইনসেনটিভের বিষয়টাকে, বিশেষ করে ক্যাশ বোনাসটা হয়তো রিডিউস করবে সিগনিফিকেন্টলি, যেহেতু গভর্নমেন্ট অলরেডি একটা ডিসিশন নিয়েছেন। তো মূলত আমি এটুকুই বলতে পারি এই মুহূর্তে। এখন এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে হয়তো আমি আরেকটু ইলাবোরেট করতে পারি আর কি। ধন্যবাদ ডক্টর জাভেদ। আমরা হয়তো আবার আসবো পরে আপনার কাছে। এই মুহূর্তে আমাদের ছোট একটা ঘোষণা নিয়ে আসবেন আমাদের সহসম্পাদক সামদানি আজাদ। সামদানি আজাদ। জি। তোমার আহ্বানটা বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে, তোমার আহ্বানটা ওনাদেরকে জানিয়ে দাও। জি, actually already তিনজন প্রফেসর তাদের এক্সপ্লেনেশন গুলো দিয়েছেন গবেষণা প্রণোদনা সম্পর্কে, তার মধ্যে একজন চায়নাতে সেটা কিভাবে প্রদান করা হয় এবং অন্য আরেকজন বুয়েটে কিভাবে সেটা ডিসিশন নিয়ে সেক্ষেত্রে কিভাবে ডিসিশন নেওয়া হয়েছে সে ব্যাপারে এক্সপ্লেনেশন দিয়েছেন। সো আমি আহ্বান করব যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এই ইস্যু গুলো নিয়ে, সেক্ষেত্রে কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমি একটু কোশ্চেন করতে চাই যদি সুযোগ থাকে। কে? ডক্টর তাজুল ইসলাম। আমি ডক্টর তাজুল বলছি। জি। আচ্ছা, আপনাকে আমরা সুযোগ দিব, কোশ্চেনটা আপনি চ্যাট বক্সে লিখবেন, আমরা পরবর্তীতে মানে আপনাকে ডাকবো প্রশ্নটা উপস্থাপন করার জন্য। এখন হচ্ছে আমরা আলোচনার মধ্যে কোশ্চেন নিচ্ছি না। আপনার বিষয় হচ্ছে যে কোশ্চেনটা আপনারা চ্যাট বক্সে লিখবেন, পরবর্তীতে আমরা দেখে দেখে ডাকবো। কোশ্চেন যদি আপনি স্পেসিফিক কাউকে করতে চান তার নামটা উল্লেখ করবেন, অথবা যদি জেনারেল কোশ্চেন হয় তো জেনারেল থাকবে। ধন্যবাদ তাজুল ইসলাম আপনার প্রশ্ন করার জন্য। আমরা আপনার প্রশ্ন নিয়ে আসবো পরে। আমরা এইবার শুনবো ডক্টর আশরাফুল আলমের অভিজ্ঞতা। উনার একদিকে অভিজ্ঞতা আছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি, অন্যদিকে অস্ট্রেলিয়া। তো সংক্ষেপে আপনার অভিজ্ঞতা জানতে চাই ইনসেনটিভ নিয়ে, পাবলিকেশন ইনসেনটিভ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কিভাবে ইনসেনটিভ দিচ্ছে আর অস্ট্রেলিয়ায় বা কি অবস্থা ইনসেনটিভ দেওয়ার ক্ষেত্রে। ডক্টর আশরাফুল আলম। থ্যাংক ইউ ডক্টর মনির। অস্ট্রেলিয়াতে আমরা যখন পিএইচডি করতাম তখন আমাদের প্রত্যেকটা পাবলিকেশনের জন্য স্টুডেন্টরা $800 মতো পেত। তো সেটা হাতে পেত না, সেটা হচ্ছে যে জাস্ট তাদের কনফারেন্স অ্যাটেন্ডেন্স অথবা রিয়াজেন্ট স্পেসিফিক কোনো এক্সপেরিমেন্ট বা আপনার কোনো ফ্যাসিলিটিস যদি অ্যাভেল করতে হয় সেখানে সুপারভাইজার সেই টাকাটা খরচ করতো। আর আপনি তো জানেন মনে হয় যে অস্ট্রেলিয়াতে প্রত্যেকটা সাকসেসফুল পিএইচডি কমপ্লিশনের জন্যই ফেডারেল গভর্নমেন্ট থেকে ইউনিভার্সিটি একটা বেশ বড় অঙ্কের টাকা তারা করতো, অ্যাচিভ করতো বা পেত। এরকম একটা ফ্যাসিলিটিস ওদের আছে। তারপরে ওদের তো গ্র্যান্ট বা অন্যান্য বিভিন্ন লেভেল গুলো আছে, সেই সাথে পাবলিকেশনের যত এপিসি বলেন বা ফ্যাসিলিটিস সেখানেই ইনক্লুডেড থাকে অস্ট্রেলিয়ার ভিন্ন। তো অস্ট্রেলিয়ার আরেকটা জিনিস খুব ভালো লাগে যে সেটা হচ্ছে যে তারা লেভেল অনুযায়ী ফান্ডিং গুলো করে। যেমন আর্লি ক্যারিয়ার রিসার্চার, মিড ক্যারিয়ার রিসার্চার এন্ড যারা একেবারে সিনিয়র রিসার্চার, 3 ক্যাটাগরিতে তারা ফান্ডিং গুলো দেয় এবং সেখানে ফান্ডিং এর তারতম্য গুলো হতে থাকে ভিন্ন ভিন্ন ভাবে। হয়তো আর্লি ক্যারিয়ার রিসার্চার হয়তো $100,000 বা $200,000 সে পাচ্ছে, মিড ক্যারিয়ার রিসার্চার হয়তো $1 মিলিয়ন, $400,000 থেকে $1 মিলিয়ন হয়তো এরকম পাচ্ছে। আর এআরসি গ্রান্ট বা অন্যান্য গ্রান্টে আরো বড় ধরনের টাকা তারা করে ফান্ড হিসাবে পায়। তো এটা তাদের একটা মানে
বেশ ভালো একটা সিস্টেম যে কার কাছ থেকে কেমন ভাবে আউটপুটটা পাওয়া যাবে এবং কাকে নারিশ করতে হবে, কাদেরকে স্টিমুলেট করতে হবে বা কাদেরকে ফ্যাসিলিটিস দিতে হবে, এবং টাকা যেটা দেওয়া হচ্ছে সেটা ঠিকমতো খরচ হবে কিনা সেই ব্যাপারটা তারা এইভাবে খুব সেগমেন্টেড করে ভালোভাবে তারা প্র্যাকটিস করতে পারতেছে, এবং সেটা আসলে হওয়াটা উচিত এরকমই আমার যেটা মনে হয় আমার মতে। নর্থ সাউথে আমাদের প্রথম থেকে আমি যখন 2013-14-তে আসি, জয়েন করি, ইনফ্যাক্ট তখন থেকে নর্থ সাউথ বেশ কিছু ট্রানজিশনের মধ্যে দিয়ে গেল, যে এটা কি একটা টিচিং ইউনিভার্সিটি হবে নাকি রিসার্চ ইউনিভার্সিটি হবে, এরকম একটা ব্যাপার সবসময় চলেছে, এবং দুইজন ভিসির আন্ডারে এগুলো নিয়ে একটা ব্যাপার চলতেছিল। যেমন গত ভিসি, আমাদের কারেন্ট ভিসির আগে যিনি ছিলেন, ওনার একটা ই ছিল যে এটা একটা এক্সেলেন্ট টিচিং ইউনিভার্সিটি হবে এবং ওয়ার্ল্ড ক্লাস যত কি বলে ওটাকে অর্গানাইজেশন গুলো আছে যারা কোনো একটা কোর্স বা সাবজেক্টকে অ্যাফিলিয়েট করে বা সার্টিফাই করে, সেরকম সার্টিফিকেট গুলো তারা অ্যাচিভ করবে। পরবর্তীতে আমাদের কারেন্ট ভিসি প্রফেসর আতিকুল ইসলাম স্যার, অস্ট্রেলিয়ান, উনি যখন আসলেন তখন এটাকে একটা ট্রানজিশন হিসেবে রিসার্চের দিকে উনি হিউজলি ফোকাস করছেন, এবং সেটা আমাদের টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং থেকে কিউএস র্যাঙ্কিং এগুলোতে যাতে ইউনিভার্সিটি ইনক্লুডেড হয়ে যায় সেই ব্যাপারটাতে উনি ফোকাস করতেছেন যথেষ্ট, এবং সেই হিসাবে এখন রিসার্চের ব্যাপারটা অনেক বেশি ডিপলি আমাদের এখানে এস্টাবলিশ হয়ে গিয়েছে। যেমন একটা কন্টিনিউয়াসলি প্রতি বছরই এখন চলতেছে যে বেশ প্রতি ফ্যাকাল্টি যদি সাকসেসফুল হয় রিসার্চ গ্র্যান্ট অ্যাটলিস্ট 5 লাখ টাকা পাবে, এবং এটা আরো বাড়তে পারে, 10 লাখ পর্যন্ত হতে পারে যদি এটা কি বলে একটা কমিটি আছে, রিসার্চ অফিস আছে, আমাদের রিসার্চ অফিসের কমিটি সেটাকে অর্দি মনে করে, ভালো মনে করে, তাহলে সেটা 5 লাখের থেকে উপরে ফান্ডিং সে পাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রথম দিকে আমাদের এখানে পাবলিকেশনের তেমন প্রণোদনা এরকম না থাকলেও একটা জিনিস ছিল যে প্রতি 3 বছরে যদি তার টিচিং ইভালুয়েশন প্লাস পাবলিকেশন রেকর্ড ভালো থাকে, তাহলে প্রতি বছরে একটা ইনক্রিমেন্টের সাথে সাথে 3 বছরের পরে সে আরেকটা স্পেশাল ইনক্রিমেন্টের অ্যাপ্লাই করতে পারবে। তাহলে মানে একটা স্পেশাল ইনক্রিমেন্ট তার 10% বা 20% যেটা হয় সেটা তার স্যালারির সাথে যোগ হবে। তো লাকিলি আল্লাহর রহমতে আমি 2 বার পেয়েছি স্পেশাল ইনক্রিমেন্ট, এবং প্রতি 3 বছর অন্তর অন্তর এরকম যে কয়জন আর কি হয় মিটিং, বিওটি মিটিং এ সেগুলো অ্যাপ্রুভ হয়, অ্যাপ্লিকেশন করা লাগে। দ্বিতীয়টা হচ্ছে যে এখন আমাদের আরেকটা জিনিস করেছিল যে মাঝে মাঝে আমাদের এখানে রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। 2016 সালে একবার দেওয়া হলো, আর এবার 2021 সালে দেওয়া হয়েছে। 2016 সালে যেবার পেলাম আমি, সেবার কোনো টাকা পয়সা দেওয়া হয়নি, জাস্ট একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল। আর এবার যখন পেলাম মোটামুটি বেশ ভালো অঙ্কের টাকা তার সাথে রিসার্চ অ্যাওয়ার্ড হিসেবে দিয়েছে, প্রায় 1,80,000 টাকার মতো এর সাথে অ্যাওয়ার্ড সার্টিফিকেট, এবং এটা 3টা ক্যাটাগরিতে দিয়েছে। তো ফার্স্ট ক্যাটাগরিতে যে পেয়েছে সে একটা গোল্ড মেডেল সহ পেয়েছে, আর সেকেন্ড ক্যাটাগরিতে সার্টিফিকেট অ্যান্ড টাকা, এবং থার্ড ক্যাটাগরিতে টাকার পরিমাণ একটু কমেছে আর সার্টিফিকেট এরকম, এবং সেগুলো প্রত্যেকটা স্কুলেই 3 জন করে সিলেক্ট করেছে। শুধু আমি স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স থেকে, শুধু সেখান থেকে না, ইঞ্জিনিয়ারিং স্কুল, বিজনেস স্কুল, ইকোনমিক্স, এইসব জায়গা সব এই স্কুলগুলো থেকেও মোটামুটি তারা 3 জন করে সিলেক্ট করে তাদেরকে অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয়েছে। আর লাস্টলি আরেকটা জিনিস আমাদের এখানে এখন চালু হয়েছে, সেটা হচ্ছে যে আমরা একটা বেশ বড় বিপদের মধ্যে পড়েছি যে ম্যাক্সিমাম আমাদের কান্ট্রি যে ওটাকে কি বলে মিডল ইনকাম কান্ট্রি হয়ে যাওয়ার ফলে আমাদের এপিসির একটা প্রবলেম হয়ে গিয়েছে, যেখানে বিএমসি থেকে শুরু করে অনেক জার্নাল গুলোতে আমরা অ্যাক্সেসটা হারিয়েছিলাম, এবং সেটা একটা বেশ প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছিলাম। তো তারপরেও এখন মনে হয় রিসার্চ ফর লাইফ এই প্রোগ্রামের আন্ডারে এলসিভিআর প্লাস পোলোস ওয়ান আরো কয়েকটা জার্নালে হয়তো আমাদের ফ্রি অ্যাক্সেস এখনো আছে, যেখানে এপিসি দেওয়া লাগতেছে না, কিন্তু তারপরেও আমাদের এখানে পাবলিকেশন, স্কোপাস ইন্ডেক্স এবং হাই ইম্প্যাক্ট জার্নাল যদি হয়, অবশ্যই Q1 হলে ভালো হয়, Q1 জার্নালটা হলে,
তাকে মোটামুটি $1500 মতো পাবলিকেশন ফি দেওয়া হবে, এইরকম একটা নিয়ম করা হয়েছে এবং সেটা দেওয়া হচ্ছে নিয়মিত বেসিসে। আর তার সাথে সাথে কনফারেন্স ট্রাভেল অ্যাওয়ার্ড হিসাবে $1500 এলিজিবল পার্সনকে ওরাল প্রেজেন্টেশনের জন্য তাকে বিদেশে করার জন্য দেওয়া হয়। তো এই মোটামুটি ফ্যাসিলিটিস গুলো আমরা দেখতেছি। তো আমার মনে হয় যে এই যে স্যালারির সাথে যে 10% যোগ হওয়া, সেটা প্রতি 3 বছর অন্তর হয়, এটা আমাদের জন্য একটা পজিটিভ একটা অ্যাপ্রোচ হয়ে আসছে এবং মাঝে মাঝে অ্যাওয়ার্ড গুলো এটা হয়তো আমাদেরকে একটু স্টিমুলেট করে। তার সাথে প্রতি বছর যে 5 লাখ টাকা করে আমাদেরকে প্রতি বছরই মোটামুটি দেওয়া হয়, 5 লাখ টাকা করে রিসার্চ গ্র্যান্ট দেওয়া হচ্ছে, যেটা সেটা আমাদের রিসার্চের কস্টটা অনেকখানি আমাদেরকে মানে হেল্প করতেছে পাবলিশিং করার জন্য। আর এখানে আমার মনে হয় একটু ডিফারেন্সটা, আমি আসলে বুয়েটের কথাটা যখন শুনেছিলাম তখন মনে হয়েছিল যে এটা মনে হয় এপিসি দেওয়ার জন্য, এপিসি পে করার জন্য মনে হয় দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে আজকে আমার ক্লিয়ার হলো ম্যাডামের কথাতে যে এটা আসলে তাদেরকে সম্ভবত তাদের ব্যক্তিগত ইউজ করার জন্য এটা ইনসেন্টিভ হিসেবে দেওয়া হচ্ছে, নট ফর এপিসি। সো আমার মনে হয় যে আমি ক্লিয়ার করতে পারছি নর্থ সাউথের পজিশনটা। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ডক্টর আশরাফুল আলম। তো আমরা এবার শুনবো, আমরা একটু ঢাকার বাইরে থেকে আবার ঢাকায় ফিরবো। তো সৈয়দ মোহাম্মদ গালিব, আমরা শুনবো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকাশনা প্রণোদনা কি অবস্থা, কিভাবে কি দেওয়া হচ্ছে বা দেওয়া হবে। ডক্টর সৈয়দ গালিব। ধন্যবাদ ডক্টর মনিরুদ্দিন আহমেদ। আবারও ধন্যবাদ জানাই সায়েন্টিফিক বাংলাদেশকে যে এরকম একটি আমার মনে হয় যে এই ধরনের একটা আলোচনা আসলে দরকার ছিল, কারণ এই আলোচনাটা বর্তমানে ইউনিভার্সিটি টিচারদের মধ্যে খুব করে হচ্ছে যে প্রণোদনা, গবেষণা প্রণোদনা অথবা প্রকাশনা প্রণোদনা। এর সাথে আমি আবার একটু যোগ করতে চাই, শুধু প্রকাশনা বা গবেষণা না, এর সাথে ওই যে আমরা অনেক সময় প্রোডাক্ট বানাই, সেই প্রোডাক্টেরও একটা অনেক সময় হয় প্রণোদনা। আগেও একটা আপনাদের একটা ওয়েবিনার হয়েছিল, তখন সালে স্যার ছিলেন রাজশাহী ইউনিভার্সিটি, তখন এই কথাটা আমি বলছিলাম। তো যাই হোক, আমরা আসি যে গবেষণা প্রণোদনা বা প্রকাশনা প্রণোদনা এই কথায়। যশোর বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, আমি যশোর বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ডিরেক্ট কোনো মানে পাশ করা রুল, অ্যাপ্রুভাল দেওয়া রুল নাই যে কোনো গবেষণায় কিরকম প্রণোদনা দেওয়া হবে বা দেওয়া হবে কিনা। কিন্তু সেটা হচ্ছে নীতিগতভাবে বর্তমান ভাইস উনি আসলে যেহেতু নিজে একজন গবেষক মানুষ, ওনার এবং গবেষণা পছন্দ করেন, এই জন্য উনি এমফাসাইজ করেন গবেষণার উপর এবং এনকারেজও করেন। তো ওনার কাছে আর কি তখন অ্যাপ্লাই করলে পাওয়া যায়। এবং আমরাও যেটা করি সাধারণত খোঁজ করি একটু ওপেন অ্যাক্সেস না থাকলেও, মানে যেহেতু ফ্রি পাবলিকেশন করা যায় এরকম খুঁজি। এরপরে যখন কিছু জায়গায় আমাদের এপিসি থাকে এবং আমরা তখন সেটা অ্যাপ্লাই করি, তখন দেখা যায় যে আমরা কিছু সেখান থেকে ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি অফ দ্য জার্নাল আমরা একটা পার্সেন্টেজ, রিসেন্টলি আমি 50% একটা প্রকাশনা 50% মানে এপিসির একটা 50% আমি পাই। আমি এরকমও শুনেছি যে আরো একজন টিচার, ওনার এরকম প্রায় অনেক টাকা দেওয়া লাগছিল, প্রায় $2000 দেওয়া লাগছিল, বাট উনি মানে আমাদের আবার একটা সিলিং আছে 50,000 পর্যন্ত। তো এরকম ভাবে পাওয়া যায়। আর আরেকটা জিনিস হচ্ছে কি যে প্রকাশনার প্রণোদনা বা এই ধরনের কাজের কথা বলতে গেলে যে একদম যে নাই অন্যান্য জায়গায় তা না। যেটা হচ্ছে আমি পটুয়াখালীতে ছিলাম, পটুয়াখালীতেও দেখে আসছি, বা এখানে যেটা হয় আসলে প্রজেক্ট থাকে আমাদের, এবং একটা হচ্ছে ইউজিসি প্রজেক্ট দেয়, সেটা খুব ছোট অ্যামাউন্টের, সায়েন্স টেকনোলজি মিনিস্ট্রি দেয় খুব ছোট অ্যামাউন্টের প্রজেক্ট। আর যেটা হয় ইউজিসি বরাদ্দ দেয় ইউনিভার্সিটিকে, ইউনিভার্সিটি এই প্রজেক্ট গুলো অফার করে, থ্রো করে, যখন আবার টিচাররা সেখান থেকে প্রজেক্ট নেয়, সেখানে এই সমস্ত গুলোতে কিন্তু আসলে প্রকাশনার জন্য, পাবলিকেশনের জন্য একটা অ্যামাউন্ট আমরা সাধারণত যখন অ্যাপ্লাই করে ধরে রাখি বা দেই, আমরা বাজেটের মধ্যে থাকে। তো তখন যেটা হয় যে আমরা ওইটা কিন্তু ব্যবহার করি, ইভেন ওই সমস্ত ফি গুলো আমরা অনেক সময় এখান থেকে দেই। তো ওই যে বললাম যে ধরা বাঁধা নিয়ম হয়তো নাই, কোনো লিখিত যে অমুক একটা নীতিমালা আছে। রিসেন্টলি আমাদের এখানে যশোর ইউনিভার্সিটির নীতিমালা হয়েছে, সেটা হচ্ছে
ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন নীতিমালা। তো এই ধরনের নীতিমালা কিন্তু ডাইরেক্টলি হয়তো নাই যে গবেষণা প্রকাশনার জন্য কোনো প্রণোদনা দেওয়া হবে কি না, দিলে কিরকম ভাবে দিবে। হ্যাঁ, যেটা হয়েছে, সরি আমি এই জিনিসটা ভুলে গেছি মেনশন করতে, এখন বলছি যে গত বছর এরকম ডাইরেক্ট রুল নাই, কিন্তু গত বছরের সময় আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় একটা ঘোষণা করলেন যে 30 ইম্প্যাক্ট ফ্যাক্টর যদি সারা বছর মানে এক বছরে কেউ ইম্প্যাক্ট ফ্যাক্টর অর্জন করতে পারে প্রকাশনার মাধ্যমে, এবং সেটা সেই কাজটা যশোর বিশ্ববিদ্যালয়ে হয়েছে এটা প্রমাণ করতে হবে। কাজটা এরকম না যে বাইরের একটা ল্যাবের সাথে কাজ করলো, সেখানে থেকে 30 ইম্প্যাক্ট ফ্যাক্টর হলো, সেরকম না। কাজ পুরাটাই যশোরে বসে হয়েছে, যশোর ইউনিভার্সিটিতে। যশোর ইউনিভার্সিটি টিচার তার অ্যাফিলিয়েশন ইউজ করছেন। এরকম অবস্থা যদি কেউ 30 ইম্প্যাক্ট ফ্যাক্টর অ্যাচিভ করতে পারে, তো তাকে ভাইস চ্যান্সেলর তখন তাদেরকে ঘোষণা দিয়েছিলেন যে তাদেরকে মানে প্রণোদনা দিবেন, এবং পরবর্তীতে আমি জানি যে 3 জন গবেষককে সম্ভবত এই প্রণোদনা দেওয়া, এবং সেখানে বলা মানে তার ল্যাবের জন্য মেইনলি এটা 5 লক্ষ টাকার একটা অনুদান দেওয়া হয় প্রত্যেককে। আমি যতটুকু জানি যে 5টা অ্যাপ্লিকেশন তারপরে 3 জনকে সম্ভবত দেওয়া হয়। আমি ঠিক শিওর না, আমি অবশ্য পরে ফাইনাল শুনি নাই যে বাকি 5 মানে 2 জনকেও দিছে কিনা বা ফাইনালি কত অ্যামাউন্ট করে দিছে, কিন্তু আমি যেটা জানি 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে ওই গবেষকদের ল্যাবের কার্যকলাপের জন্য, বা ওই যে গবেষকদের আর কি। তো এই সিচুয়েশন আমি আমার ইউনিভার্সিটি সম্পর্কে বলতে পারি। আর রিসেন্টলি যেটা আমরা দেখছি, ঢাকা ইউনিভার্সিটি রুল পাস করছে, সিন্ডিকেটে বুয়েটে আছে, বিভিন্ন জায়গায়। আর ওই যে বললাম যে আমরা যখন প্রজেক্ট সাবমিট করি, আমরা ধরেই নেই যে প্রজেক্টে কোনো না কোনো একটা প্রকাশনা আমরা করবো, বা করলে আমরা সেটাকে আমরা ব্যবহার করবো, এরকম ধরে রাখি। হ্যাঁ, সব ক্ষেত্রে কাজ করে না, এটা কিন্তু সব ক্ষেত্রে ম্যাচ করে না। যে একটা প্রজেক্ট আমি হয়তো 1 বছর চালাইলাম, এর ভিতরে কোনো পাবলিকেশন করতে পারলাম না, এরকম হয়। তো সেই কেসে কিন্তু মানে এটা ইউজ হয় না, বা ইউজ করা যায় না, বা যাই হোক অন্যভাবে ইউজ করতে হয়। তো সেগুলো থেকেই যায়, কিন্তু এরপরও আমরা মানে একদম যে নাই তা না, কিন্তু আসলে বিদেশে যেরকম আর যেটা হয়, অনেক সময় কনফারেন্স পাবলিকেশন হয় আমাদের, স্পেশালি আমাদের ইঞ্জিনিয়ারিং এ কনফারেন্স কিন্তু অনেক মানে একটা অ্যাট্রাকটিভ একটা জিনিস, কারণ ইঞ্জিনিয়ারিং এই যে সমস্ত কনফারেন্স গুলো হয়, এগুলো তো সব পিয়ার রিভিউড কনফারেন্স, কোনো অ্যাবস্ট্রাক্ট পাবলিকেশন না। এটাতে ফুল পেপার দিতে হয়, রিভিউ হয়ে এরপরে গিয়ে প্রেজেন্টেশন করতে হয়। তো এই সমস্ত এই ধরনের কনফারেন্স গুলো তো অনেক সময় হাই রেজিস্ট্রেশন ফি থাকে। হ্যাঁ, বাংলাদেশে যেগুলো হয় সেগুলো 5-6 হাজার টাকা ছাড়া ছাত্র একটা স্টুডেন্টের পক্ষে দেওয়া অনেক সময় কঠিন হয়। তখন অনেক টিচার হয়তো, যেহেতু টিচার থাকে সাথে, উনি হয়তো ওনার নামে এই কনফারেন্সের জন্য একটা তুলে ছাত্রটাকে দিয়ে, আমি নিজেই করছি আসলে, আমি ছাত্রকে দিয়েছি যে এই টাকাটা তুমি এখানে রেজিস্ট্রেশনের জন্য খরচ করো। তো এটা হয়, এগুলো দেয় অনেক সময় কনফারেন্স রেজিস্ট্রেশন ফি, কনফারেন্স যাওয়া আসার খরচ এটা দেয়। তো এগুলো যে আমরা বলবো না যে প্রণোদনা না, তা না। হ্যাঁ, তবে ছোট আকারের। আবার তো এই জিনিসগুলো আর কি মানে আমি বলতে চাই যে আসলে আছে, কিন্তু ছোট আকারের, কিন্তু আসলে আরো বিদেশে যেরকম যে কোনো কনফারেন্সে বিদেশে যাওয়ার জন্য আমাদের ইউজিসির রুল আছে যে ইন্ডিয়াতে কনফারেন্স হলে সর্বোচ্চ এত টাকা দেওয়া হবে, এশিয়ার মধ্যে হলে সর্বোচ্চ 30,000 বোধ হয়, এশিয়ার বাইরে গেলে সর্বোচ্চ 50,000, এরকম রুল আছে। এবং অনেক ইউনিভার্সিটি, অনেক টিচার এরকম যায় কোনো কনফারেন্সে, যে হয়তো এরকম সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত উনি তুলতে পারেন। এইগুলো কিন্তু আছে, কিন্তু আর কি যেটা হয় যে এই যে বললাম, আমি আমি ছাত্র অবস্থায়, আমি স্টুডেন্ট অবস্থায় সুইনবার্ন ইউনিভার্সিটি থেকে আমি অস্ট্রেলিয়া থেকে আয়ারল্যান্ড পর্যন্ত গেলাম, আমার সমস্ত খরচ ইউনিভার্সিটি বহন করলো। এটা একটা প্রণোদনা তো আমার পাবলিকেশনের জন্য। তো সেই প্রণোদনা তো এখানে নাই আমাদের। হতে পারে আমাদের হয়তো গভর্নমেন্টের টাকার অভাব, বা আমি বলবো না আসলে টাকার অভাব, আসলে গভর্নমেন্ট হয়তো আস্তে আস্তে দিচ্ছে, তারা চাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না যারা আসলে বড় 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 যারা আসলে এই জিনিসগুলোর নীতি নির্ধারণী করেন, তাদের মাথায় এই জিনিসগুলো নেই, বা তারা বুঝেন না, এটাই আমি বলবো। তো আমার মনে হয় এই অবস্থা স্পেশালি আমার ইউনিভার্সিটি, যশোর ইউনিভার্সিটি, এবং এই মুহূর্তে মোটামুটি বাংলাদেশের। ধন্যবাদ ডক্টর সৈয়দ গালিব। আমরা এখন প্রণোদনা পরিস্থিতি সম্পর্কে শুনবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা। ডক্টর মুস্তাকিব নাইয়ুব। ডক্টর মনিরুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আসলে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো শুনলাম, এটা আমাকে অনেকখানি সমৃদ্ধ করেছে। এত ইনস্টিটিউটের এই সিচুয়েশন গুলো আমরা জানতে পারলাম। আমি হয়তো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গটা আমি আসছি, তবে
এখানে একটি তাত্ত্বিক প্রশ্ন রেখে আমি আগাই, এবং আমি মনে করি যে আমাদের আলোচনাটা যখন সামনে যাবে তখন হয়তো একটু আলোচিত হতে পারে। একটু আগে ডক্টর জাভেদ কিন্তু চায়নার যে উদাহরণটা দিয়েছিলেন, আমরা আজকে পাবলিকেশনস প্রণোদনা নিয়ে কথা বলছি, চায়না সেখানে একটা এক্সাম্পল হিসেবে আছে, কারণ তারা সবচেয়ে বেশি পরিমাণ পাবলিকেশনস প্রণোদনা দিচ্ছে। কিন্তু ক্যাশ প্রণোদনা যেটা, যে প্রণোদনা হিসেবে বা উদ্দীপক হিসেবে টাকা দেওয়া সরাসরি রিসার্চারদের, এই বিষয়টা আমার ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রহণ করতে খুব কষ্ট হয় আর কি জায়গাটায়। এটা আমার মনে হয় যে ইন কাইন্ড প্রণোদনা যেটা, যে কোনো একটা পার্টিকুলার, যেমন একটু আগে আমরা আরো শুনেছি যে পুরস্কার হিসেবে কিছু একটা দেওয়া, অথবা রিসার্চারের যে অন্যান্য যে সাপোর্ট যেখানে দরকার সেই জায়গাগুলো তার জন্য ইজি করা, এটা আমার কাছে মনে হয় যে পাবলিকেশন হোক অথবা রিসার্চ হোক, এই প্রণোদনা হিসেবে মাচ বেটার দেন দ্য ক্যাশ। এই ক্যাশের যে বিষয়টা, সেটা আমার কাছে মনে হয় যে আমার যে কাজটা করার কথা, আমি যখন বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে যোগ দিয়েছি, তখন আমি শিক্ষা এবং গবেষণা দুটো কাজ করার জন্যই কিন্তু এসেছি, এবং সেটার জন্য আমার একটা স্যালারির ফ্রেমওয়ার্ক আছে, এবং স্যালারির ভিতরেই কিন্তু আমি এটাকে অ্যাকসেপ্ট করেছি। সুতরাং এটার জন্য আবার নতুন করে ক্যাশের যে ইনজেকশন, এটা আমার কখনো কখনো মনে হয় যে বিশেষ করে চায়নায় যে কিছু আনএথিক্যাল প্র্যাকটিস হয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি, হাই ইম্প্যাক্ট জার্নালে তারা পাবলিশ করেছে, কিন্তু পরবর্তীতে সেটা মানে রিয়েল রিসার্চ হিসেবে প্রমাণিত হয় নাই বা ভুয়া প্রমাণিত হয়েছে। এই জায়গাগুলোতে একটা আনএথিক্যাল একটা প্র্যাকটিস এবং একটা প্রতিযোগিতার তৈরি হওয়ার সুযোগ থাকে যখন আমরা এই ধরনের প্রণোদনার কথা বলি। সুতরাং এই বিষয়টা আমি একটু তুললাম, যে পরবর্তীতে যারা আছেন বা আপনিও হয়তো কোনো এক সময় একটু কমেন্ট করতে পারেন যে প্রণোদনা হিসেবে আসলে আমরা কি চাই, সেটাও আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। অবশ্যই আমরা চাই যে আমাদেরকে উৎসাহিত করা হোক, যারা কাজ করছেন, গবেষক আছেন, শিক্ষক, শিক্ষার্থী, সবাইকে উৎসাহিত করা হোক, কিন্তু সেটা কোন ফরম্যাটে হবে সেটাও বোধহয় একটা ভাবার জায়গা আছে। এবং ডক্টর জাভেদ আসলে খুব চমৎকার করে যে গ্রাজুয়েশন গ্রেডিয়েন্টটা বলেছেন, সেখানে জিনিসটা এসছে। এবার আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ আসি, যে একটু আগে ডক্টর গালিব ছোট করে একটু টাচ দিয়েছেন যে আমাদের বিশ্ববিদ্যালয় আসলে সরাসরি ক্যাশ প্রণোদনা হিসেবে তেমন কিছু নাই। আমরা যারাই যেটুকু গবেষণা করছি, আমাদের বিশ্ববিদ্যালয় অনেকে আপনারা জানেন যে দেশ বরেণ্য বেশ কয়েকজন গবেষক আছেন যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন। আমরা মাত্র নতুন শুরু করেছি, তবে এখানে সরাসরি ক্যাশ প্রণোদনা হিসেবে তেমন কিছু নাই, তবে ইন কাইন্ড সাপোর্ট যেটা সেখানে আছে। যেমন আমাদের ফ্যাকাল্টি অফ বায়োলজিক্যাল সায়েন্সেস, যে ফ্যাকাল্টির অধীনে আমি আছি, এখানে প্রায় প্রতি বছরই আমার জানা মতে, কারণ আমি এক বছর পেয়েছিলাম, যে লেকচারার, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর এই ক্যাটাগরিগুলোতে তারা রিসার্চ এক্সেলেন্সের জন্য তাদেরকে পুরস্কার দেন, এবং সেই পুরস্কারটা গোল্ড মেডেল থাকে এবং তাদের জন্য সার্টিফিকেট থাকে। তো এটা বিশ্ববিদ্যালয়ের খুব বড় করেই অনুষ্ঠানটি হয় আমাদের সিনেট ভবনে, সেখানে ভাইস চ্যান্সেলর মহোদয় উপস্থিত থাকেন এবং অন্য সবার উপস্থিতিতে এই পুরস্কারটা ঘোষণা করা হয়। আমি একটু খোঁজ নিয়েছিলাম যে অন্য সকল ফ্যাকাল্টিতে এটা আছে কিনা, যতটুকু জেনেছি যে সব ফ্যাকাল্টিতে নাই, ঠিক এই ফরম্যাটে নাই, তবে অন্য কিছু ফরম্যাটে হয়তো আরো যেটাকে আনঅফিসিয়াল কোনো ওয়েতে থাকতে পারে, সেটুকু আমার এই মুহূর্তে জানা নেই। তবে আমার ফ্যাকাল্টিতে বায়োলজিক্যাল সায়েন্সে যে এই অ্যাকনলেজমেন্টটা এই দিকটা আছে। আর একই সাথে শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে একটা ভালো উদ্দীপনার বিষয় আছে, সেটা হলো যারা মাস্টার্স লেভেলে বিশেষ করে থিসিস করেন আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমার ফ্যাকাল্টিতে আমি জানি, যেহেতু আমি ওইটা পেয়েছিলাম মাস্টার্স থিসিসের জন্য, যে বেস্ট থিসিস যিনি করবেন তিনি একটা স্বর্ণপদক পান আমাদের ফ্যাকাল্টির পক্ষ থেকে, যেটা বিশ্ববিদ্যালয় দেয় সমাবর্তনের সময়। তো এটাও এক ধরনের ইন কাইন্ড প্রণোদনা হিসেবে আমি দেখি। আরেকটি বিষয় যেটা ডক্টর গালিব ভালো করে টাচ করেছেন, যে এটা কেবলমাত্র যে বিশ্ববিদ্যালয় সরাসরি নিজের তহবিল থেকে দিচ্ছে তা না, আমাদের যে মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজি যেটা, ওখানেও কিন্তু আমাদের মাস্টার্স স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে, প্রত্যেক থিসিস স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে, তার গবেষণার প্রপোজালটা ওখানে সাবমিট করতে পারে, যেটা বিভাগের চেয়ারপারসন এবং তার যে সুপারভাইজার তারা এটাকে ফরওয়ার্ড করে দেন, এবং তারপর এটা বিশ্ববিদ্যালয়ের থ্রুতেই ওখানে প্লেসমেন্ট হয়, এবং সেখানে যথারীতি যে প্রক্রিয়াগুলো আছে, স্ক্রিনিং প্রক্রিয়াগুলো আছে, ওটার পরে এটা সারা বাংলাদেশের শিক্ষার্থীরাই পান। কিন্তু আমি সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছি যে প্রত্যেক শিক্ষার্থী কিন্তু ওখানে এখন মাস্টার্স থিসিসের জন্য প্রায় 50,000 টাকা করে, 50-এর অধিক, আমার সম্ভবত 55,000 টাকার পরিমাণ করে তারা পেতে পারেন।
এবং সেই টাকাটা বিশ্ববিদ্যালয়ের কাছে আসে, অর্থাৎ বিভাগের কাছে, সুপারভাইজারের কাছে আসে। এই টাকাটার দুই রকমের ব্যবহারই আছে, সুপারভাইজার টু সুপারভাইজার এটা ভ্যারি করে। কিন্তু আমি এখান থেকে সবসময়, আমি পার্সোনালি যেটা প্রেফার করি, যে শিক্ষার্থী যিনি কাজ করছেন আমার সাথে, তার জন্য একটা পার্ট, এখানে প্রায় 50% আমি সবসময় বরাদ্দ রাখি, যেহেতু সে 1 বছর মেয়াদি এই প্রজেক্টে কাজ করে, বা 6 মাস পর্যন্ত সে প্রজেক্টে কাজ করে। আর এরপর যেটুকু থাকে সেটা আমাদের গবেষণা অথবা যদি পাবলিকেশনস হয় ওই পারপাজে ব্যবহার করা যেতে পারে। এটা অবশ্য সারা বাংলাদেশের জন্য সকল বিশ্ববিদ্যালয়ের জন্য উন্নত করা আছে। আর আমাদের বিশ্ববিদ্যালয় সেন্ট্রালি যেটা আমি অভাববোধ করি, সেটা হলো ইন কাইন্ড যে ইনসেন্টিভের কথা আমরা আলাপ করলাম, এটা আমি মনে করি যে আমাদের ভাইস চ্যান্সেলর রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড থাকতে পারে, অথবা ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড, এটা অ্যাক্রস অল ডিসিপ্লিনস, অল স্কুলস, এগুলো থাকতে পারে। এটা থাকলে সেটা আমাদের রিসার্চারদের জন্য এবং তাদের ক্যারিয়ারের জন্য এটা একটা ভালো কিছু হবে বলে মনে করি। আর আমার কাছে অবশ্য ডক্টর আশরাফুল আলম যেটা উল্লেখ করেছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে মডেল, যে কেউ যদি রিসার্চ করেন এবং এক্সেলেন্সটা ধরে রাখেন, তাহলে তার জন্য তার স্যালারিতে কোনো একটা ইনক্রিমেন্টের যে বিষয়, এটা প্রবাবলি মোর অ্যাকসেপ্টেবল এবং মোর সিকিউর একটা ওয়ে মনে হয়, উইদাউট গোয়িং ফর দ্য আনএথিক্যাল কম্পিটিশন যেটা। আর সর্বশেষ যেই জায়গাটায় আমি কমেন্ট করে এই জায়গাটা আপনাদের কাছে আবার ফিরে যাব, সেটি হচ্ছে যে গবেষণার যেই মানে ধারাটা এখন শুরু হয়েছে বাংলাদেশে, আমরা কিন্তু বলবো যে গত 7 বছর ধরে আমি বলবো যে আমাদের গবেষণায় একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। আমাদের ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করার জায়গাগুলোর বেড়েছে, এবং সেটা সরকারি বেসরকারি উভয় জায়গাতেই, ইউজিসির থ্রুতেও রেগুলার একটা ফান্ডিং কিন্তু আসে, এবং সেখানেও আমরা দেখি যে একজন যিনি অ্যাপ্লাই করবেন উনি কিন্তু চাইলে প্রত্যেক তার একটা বেসিক স্যালারি সেখানে উল্লেখ করতে পারেন। এই স্যালারিটা কিন্তু ওই গবেষক নিজেই পান, এবং প্রত্যেকটা গবেষণা প্রজেক্টের সাথে কিন্তু এরকম করে একটা সুযোগ আছে ধরার, যে সেটার একটা স্ট্রাকচার আছে, যেটা বললাম যে বেসিক স্যালারিটা পান সেই পরিমাণ স্যালারি তিনি উল্লেখ করবেন, এবং পুরো প্রজেক্টের সময়, যারা হচ্ছে 1 বছর বা 2 বছর বা 3 বছর মেয়াদি প্রজেক্ট হলেও তিনি একটা স্যালারি ড্র করতে পারেন তার এই রিসার্চ থেকে, সেটা ফিনান্সিয়াল একটা প্রণোদনা হিসেবে কাজ করে। তো এই 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 বিষয়গুলো আমাদের রিসার্চার অ্যাক্সেস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যারা এই প্রজেক্ট মেনটেন করছেন। আর এর বাইরে আমার কাছে মনে হচ্ছে যে ইতিবাচক পরিবর্তনটা এসছে আমাদের গবেষণা সংস্কৃতিতে, কিছুটা হলেও আমি বলবো যে একটা ইতিবাচকতার সূচনা হয়েছে। সেটা আমার মনে হয় আজকে যে আলোচনাটা হচ্ছে, এগুলো থেকে বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট আমরা হয়তো শেষে পাবো সামারি হিসেবে, যেগুলো আমরা পরবর্তীতে সাজেস্ট করতে পারি। এবং আমার মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় আগের তুলনায় মোর প্রিপেয়ার্ড টু রিসিভ দিস সাজেশনস। এখন থেকে 10 বছর আগে যতটা বেশি ক্লোজড ছিল, এখন অনেক বেশি ওপেন, এবং আজকের আলোচনা থেকে আমি মনে করি যে হয়তো এই ওপেননেসটাকে ব্যবহার করে আমরা কিছু পরিবর্তনের সূচনা করতে পারি। ধন্যবাদ মনিরুদ্দিন আহমেদ। ধন্যবাদ ডক্টর মুস্তাক। আমি এরপরে আবার হয়তো যাব ডক্টর রেহানা নাসরিনের কাছে। তার আগে আমি একটু সৌদি আরবের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। সৌদি আরবে পাবলিকেশন বুমিং হচ্ছে, যেমন 2019 থেকে 2020 পাবলিকেশনের পার্থক্য 10,000। এবং সৌদি আরব, আমার ইউনিভার্সিটি ভেরিয়েশন আছে, আমার ইউনিভার্সিটির প্রেক্ষাপটে আমি বলতে পারি তারা Q1, Q2, Q3, Q4 সব ধরনের পাবলিকেশনের জন্যই ইনসেন্টিভ প্রদান করে। Q1 25,000 রিয়াল, Q4 5,000 রিয়াল। এগুলি বন্টন হবে গবেষকদের মধ্যে, যদি কাশিমি ইউনিভার্সিটি থেকে একাধিক গবেষক থাকে সেক্ষেত্রে তাদের মধ্যে বন্টন হবে। আর যদি একক অথর থাকেন তাহলে হয়তো তিনি একাই পাবেন। তারপরে এর বাইরে প্রজেক্টের মাধ্যমে যেটা হয়, যেটা ডক্টর মুস্তাক উল্লেখ করলেন, যে প্রজেক্টে একটা স্যালারি থাকে মান্থলি হিসেবে, তবে স্যালারিটা শুরুতে দেওয়া হবে না, স্যালারি প্রজেক্ট শেষ করলে একবারে দেওয়া হয় প্রজেক্ট শেষে। এবং প্রজেক্টে একটা কন্ডিশন থাকে বিভিন্ন ধরনের প্রজেক্টে, যে কতগুলি পাবলিকেশন করতে হবে এবং কোন কোয়ালিটির জার্নালে পাবলিকেশন করতে হবে। এখানে মিলিয়ন রিয়েল পর্যন্ত ফান্ডিং হয়।
তো আর হচ্ছে যে এখানে আরেকটা শর্ত আছে যে প্রজেক্ট ফান্ডেড প্রজেক্ট থেকে পাবলিকেশন হলে সেই পাবলিকেশনের এগেইনস্টে কোনো ইনসেনটিভ থাকে না, কিন্তু কেউ যদি ইউনিভার্সিটির বাইরে অন্য কোনো প্রজেক্ট থেকে পাবলিকেশন করে বা অন্য যে কোনো ভাবেই পাবলিকেশন হোক, যে পাবলিকেশনের এগেইনস্টে কোনো ফান্ডিং ছিল না ইউনিভার্সিটি রিসার্চ ডিনশিপ থেকে সাধারণত ফান্ডিং হয়, সেই ক্ষেত্রে তারা ইনসেনটিভের জন্য আবেদন করতে পারেন প্রতি বছর। এই হচ্ছে সৌদি আরবের সামগ্রিক অবস্থা। আমরা সবার সাথে কথা বলেছি। ডক্টর রেহনা নাসরিন উনি আরো কিছু পয়েন্ট যুক্ত করতে চান, সেটা শুনে আমরা পরবর্তীতে যাব ডক্টর সৈয়দ মিথুন আলীর কাছ থেকে, যে শুধু Q1 জার্নালের জন্য ইনসেনটিভ দেওয়ার প্রভাবটা কি হইতে পারে, পজিটিভ প্রভাব নেগেটিভ প্রভাব, সেই আলোচনা আমরা শুনবো ডক্টর সৈয়দ মিথুন আলী। তার আগে ডক্টর রেহনা নাসরিনের কাছে আমরা শুনতে চাই উনি আরো কিছু ইনসেনটিভের কথা যুক্ত করতে চান। ডক্টর রেহনা নাসরিন। ইয়েস, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা পেপার ইনসেনটিভ নিয়েই কথা বলছিলাম, তো আমি একটা পয়েন্ট একটু বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো আমাদের যে পেপার ইনসেনটিভের কথা বলেছিলাম সেখানে কিন্তু আমাদের কোনো বার নাই। একজন টিচার একটা ফিসকাল ইয়ারের মধ্যে কতটা ম্যাক্সিমাম পেপার পাবলিশ করতে পারবে বা কতবার অ্যাপ্লাই করতে পারবে এরকম কোনো বার নাই। আমরা যদি ক্রাইটেরিয়া গুলি মিট করে থাকি দেন আমরা যতবার আমরা পাবলিশ করতে পারবো ততবারই অ্যাপ্লাই করতে পারবো। এটা একটা ভালো, খুব সুন্দর নিয়ম। আরেকটা কথা আপনি একটু আগে বলছিলেন ডক্টর মনির, যে ফান্ডেড প্রজেক্ট থেকে, এটা মনে হয় সব জায়গায় আছে যে ফান্ডেড প্রজেক্ট থেকে যদি কোনো পাবলিকেশন করা হয় সেটা কিন্তু পরবর্তীতে আর কোনো ইনসেনটিভের জন্য আসলে অ্যাপ্লাই করা যায় না বা গ্রান্টেড হয় না। আরেকটা হলো আমাদের পেপার ইনসেনটিভের জন্য আরেকটা রুলস আছে, সেটা হলো কোনো একটা আর্টিকেল আমি যদি আমার প্রমোশনের জন্য ইউজ করে থাকি, অথবা আমি আমার গ্রেড চেঞ্জের জন্য ইউজ করে থাকি অ্যাপ্লিকেশনে, অথবা আমি গভর্নমেন্টের কোনো একটা অ্যাওয়ার্ডের জন্য অ্যাওয়ার্ড পেলাম পাবলিকেশনের জন্য, এরকম যদি কেস হয় দেন ওই পাবলিকেশনকে আর কিন্তু পেপার ইনসেনটিভের মধ্যে অ্যাপ্লাই করা যাবে না। এই ইনফরমেশন গুলাও আছে কিন্তু সাথে সাথে। আর হলো যেটা এপিসি এর কথাটা আসছে, এপিসি আর্টিকেল আপনারা জানেন এখন সব ম্যাক্সিমাম জার্নাল ওপেন অ্যাক্সেস, এবং ওপেন অ্যাক্সেস জার্নাল গুলাতে আর্টিকেল পাবলিশ করতে গেলে এপিসি দিতে হয়, আর্টিকেল প্রসেসিং চার্জ দিতে হয়। এটা আগে আমাদের ছিল না। রিসেন্টলি আমাদের বেসিক রিসার্চ ফান্ড নামে একটা ফান্ড চালু হয়েছে যার এগেইনস্টে আমরা অ্যাপ্লাই করতে পারি। এই অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়া এবছরই চালু হয়েছে, কিন্তু আমি বলছিলাম যে গত বছর আমাদের ভিসি এবং প্রভিসি স্যার মহৎ দুইজন জয়েন করার পরে, দুই স্যার জয়েন করার পরে আমাদের এই সব ব্যাপারগুলি অনেক বেশি আর কি এই ব্যাপারগুলোতে জোর দেওয়া হচ্ছে এবং অনেক বেশি ফ্যাসিলিটি ক্রিয়েট করা হচ্ছে। যাই হোক, তো বেসিক রিসার্চ ফান্ডের কথা বলি, এটাও রিসেন্টলি ক্রিয়েট করা হয়েছে এবং আমরা অ্যাপ্লাই করেছি, ডক্টর মিথুন পেয়েছে, আমি পেয়েছি। এরকম আমাদের প্রফেসরদের জন্য 3 লাখ টাকা জাস্ট বেসিক হিসাবে, মানে বেসিক রিসার্চ ফান্ড হিসাবে, আর অ্যাসোসিয়েটদের জন্য 2 লাখ টাকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের জন্য 1 লাখ টাকা, এভাবে আমাদের অর্ডার হয়েছে। তবে 2 বছরের জন্য আমরা রিসার্চ করতে পারবো। এই টাকাটা আমরা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল এপিসি যেটা, সেই এপিসিটা আমরা এই টাকা থেকে দিতে পারবো। পাশাপাশি আমরা কোনো একটা কনফারেন্সে গেলে সেখানকার যাবতীয় খরচ এগুলি আমরা করতে পারবো। আমাদের কোনো কোলাবোরেটর দেশের বাইরে থেকে যদি আমরা নিয়ে আসতে চাই, তার থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা করতে পারবো। 2 বছরের মধ্যে আমার এই রিসার্চ এই পারপাসে খরচ করে রিসার্চের একটা মানে রিপোর্ট জমা দিতে হবে। অবশ্যই পাবলিকেশন তো ক্লারিভেটিভ অ্যানালাইটিক্স, আমাদের মিনিমাম পাবলিকেশন যেটা ক্লারিভেটিভ অ্যানালাইটিক্স হতে হবে। এবং 2 বছর পরে একজন টিচার তার রিপোর্ট সহ বা পাবলিকেশন সহ সাবমিট করলে এখানে একটা রিভিউ বোর্ড থাকবে, তারা স্যাটিসফাই হলে দেন ওই টিচার কিন্তু আবার অ্যাপ্লাই করতে পারবে। এভাবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, জাস্ট রিসার্চটাকে রান করার জন্য যে বেসিক ফান্ড। ইভেন আমি আমার এই ফান্ড থেকে আমার একটা স্টুডেন্টকে কিন্তু কনফারেন্সে পাঠাইতে পারবো, বা কোনো একটা ইন্টারন্যাশনাল কোনো সায়েন্টিফিক কোনো মিটিং বা
কোনো কিছুতে সেখানে অ্যাটেন্ড করার জন্য যে রেজিস্ট্রেশন ফি এগুলি সব কিন্তু দেওয়া যাবে, পাশাপাশি আমার ম্যাটেরিয়াল কেনা যাবে এই 3 লাখ বা 2 লাখ বা 1 লাখ এই বেসিক রিসার্চ ফান্ড থেকে, এগুলি ব্যবস্থা হয়েছে। তবে এই ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে একজন টিচারকে প্রিভিয়াস 2 ইয়ারের মধ্যে তার একটা ক্লারিভেট অ্যানালাইটিক্স এ পাবলিকেশন থাকতে হবে, এই হলো ক্রাইটেরিয়া। আচ্ছা, এটা গেল বেসিক রিসার্চ ফান্ডের কথা বললাম। আর নরমালি আমাদের অনেক মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে নিয়মগুলি থাকে, যেমন লোকাল কনফারেন্স বা ফরেন কনফারেন্স, এগুলাতে অ্যাপ্লিকেশন করতে চাইলে ইউনিভার্সিটি কিন্তু সেই ফান্ডটা দেয়। লোকাল কনফারেন্সের জন্য কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড ফান্ড আছে আমাদের। আর ফরেন কনফারেন্সের জন্য একজন টিচার ম্যাক্সিমাম $1950 পেতে পারে। তবে যে ফিসকাল ইয়ারে ফরেন কনফারেন্সের জন্য এই অ্যামাউন্টটা মানে পাওয়া হয় বা আপনার এই চিঠিটা আপনি পাবেন যে ফিসকাল ইয়ারের জন্য আপনার এই ফান্ডটা অ্যাপ্রুভ হবে, তার পরবর্তী 2 ফিসকাল ইয়ার পর্যন্ত আপনি আর এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। দেন আর তার পরের বছর যে আবার এরকম একটা ফরেন কনফারেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে ফরেন কনফারেন্সের জন্য অ্যাপ্লাই করলেই যে ফান্ড পাওয়া যায় ব্যাপারটা তা না। এখানে একটা বোর্ড আছে বা কয়েকজন মেম্বারের একটা কমিটি আছে, তারা সুনির্দিষ্টভাবে পর্যালোচনা করে অনেক কিছু দেখে কনফারেন্সের ওয়েবসাইটে যে অনেক কিছু দেখে এটার ইম্প্যাক্ট কত, এটা পিরিয়ডিক্যাল কিনা, বা এটা কত বছর পর পর পাবলিশ হয়, বা এটা কোনো কনফারেন্স থেকে কোনো জার্নাল পেপার পাবলিশ করবে কিনা, এরকম অনেক অনেক ইনফরমেশন চাওয়া হয় আমাদের কাছ থেকে। চাওয়ার পরে তারপরে সেগুলো অ্যানালাইসিস করে বিসিএসআর সহ একটা ছোট্ট কমিটি বসে, পাশাপাশি ডিপার্টমেন্টের হেড সহ, তারপর সেখানে ডিসিশন হয় যে ওই ক্যান্ডিডেটকে দেওয়া হবে কি হবে না। তো আমাদের অনেক সময় আমরা কিন্তু ডিনাইও হই আর কি, অ্যাপ্লাই করেছি পাইনি এরকম কেসও আছে, আবার পেয়েছি এরকম কেসও আছে। যাই হোক, এটা ছিল আমাদের কনফারেন্সের ব্যাপার। আরেকটা যে কথাটা আমি বলতে চাচ্ছি, এটা খুবই মানে আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক, সেটা হলো রিসেন্টলি আমাদের রাইজ নামে একটা সেন্টার তৈরি হয়েছে, দ্যাট ইজ রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রাইজ its abbreviation is. So RISE এর কাজটা হলো প্রত্যেক ইয়ারে 2 times অ্যাপ্লিকেশন কল করা হবে ফর রিসার্চ প্রপোজালের জন্য। তো এটা একদম শুরু হয়েছে জুন থেকে, জুনেই আর কি অ্যাপ্লিকেশন কল করা হয়েছে, আমরা অ্যাপ্লাই করেছি, ওটার এখনো পর্যন্ত কোনো ইয়া পাইনি, মানে অ্যাপ্রুভাল এখনো পর্যন্ত ডিস্ট্রিবিউট করা হয়নি। সেটা হলো প্রপোজালটা এরকম যে প্রত্যেক টিচার অ্যাপ্লাই করতে পারবে ম্যাক্সিমাম 3 ইয়ার্স এর জন্য। একজন টিচার তিনি পিআই হবেন, পিআই রাখতে পারবেন, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রাখতে পারবেন, এভাবে টিম করে রিসার্চ প্রপোজাল সাবমিট করবেন। এটা ম্যাক্সিমাম 3 ইয়ার্স ডিউরেশন এবং ম্যাক্সিমাম 75 লাখ টাকা এক একটা প্রপোজালের জন্য ফান্ডিং করা হবে। আমাদের এই জুন মাসেই আর কি প্রথম ফার্স্ট কল ফর অ্যাপ্লিকেশন করা হয়েছিল এবং এবার প্রথম 2 crore টাকা বাজেট হিসাবে রাখা হয়েছে, পরবর্তীতে এক্সটেন্ড করা হবে আর কি। তো এটার যে ক্রাইটেরিয়া সেটা হলো এই 3 বছরের মধ্যে প্রত্যেক বছরে পিআই যিনি তিনি কিন্তু 6 টাইমস বেসিক পাবেন। কন্ডিশন হলো কোপিআই পাবেন 3 টাইমস তার বেসিক, এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মাস্টার যদি স্টুডেন্ট হয় 30,000 পার মান্থ, যদি পিএইচডি স্টুডেন্ট হয় 35,000 পার মান্থ। এটা এই হিসাবে তাদেরকে ফান্ডিং দেওয়া হবে উইদিন 75 লাখ টাকার ভেতরে। কিন্তু আপনার কন্ডিশন হলো আপনাকে প্রত্যেক বছর অবশ্যই এই রিসার্চ প্রপোজাল থেকে একটা ক্লারিভেট অ্যানালাইটিক্স এ পেপার পাবলিশ করতে হবে, দেন আপনি এই বেসিক স্যালারির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা মানে আমাদের রাইজের এই মানে এই কর্মকাণ্ড যেটা স্টার্ট হয়েছে, এটা আমাদের জন্য খুবই 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 ভালো একটা উদ্যোগ। আর যেটা ছিল আমাদের অনেক আগে থেকেই ছিল, সেটা হলো CASR, যেটা সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ নামে আমাদের যে ইউনিভার্সিটি কর্তৃক একটা সেন্টার আছে, যেখানে আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক মাস্টার্স, এমফিল, পিএইচডি স্টুডেন্টের থিসিস প্রপোজাল, বোর্ড অফ এক্সামিনার, ডক্টরাল কমিটি এগুলি সব পাস করাতে হয়। তো এখানে কিন্তু প্রত্যেক মাস্টার্স এবং এমফিল, পিএইচডি স্টুডেন্টের জন্য রিসার্চ থিসিস যে প্রপোজালটা পাস হয়, সেখানে কিন্তু তাদের স্টুডেন্টদের জন্য থিসিস লেখা, তার প্রিন্টিং, টাইপিং, বাইন্ডিং পারপাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, সাপোজ 5,000 অর
8,000 অ্যামাউন্ট দেওয়া হয়। পাশাপাশি তার থিসিস রিসার্চের জন্য যদি ডেটা কালেকশন লাগে বা কোথাও যেতে হয় এরকম যদি কিছু থাকে বা কোনো ল্যাবরেটরি ইকুইপমেন্ট কিনতে হয় তাহলে কিন্তু সেগুলি প্রপার জাজমেন্ট, সেগুলি ডিপার্টমেন্ট থেকে প্রপার জাজমেন্ট সহ বা পাস হয়ে যাওয়ার পর এটা সিএসআর এ যায়। সিএসআর বড় একটা কমিটি বসে সেগুলি পাস করার জন্য, তারপরে কিন্তু এগুলি পাস হয় আর কি আন্ডার প্রপার জাজমেন্টে। এটা তো স্টুডেন্টের ব্যাপার বললাম। পাশাপাশি এই সিএসআর এ আমরা টিচাররাও কিন্তু আমাদের রিসার্চ প্রপোজাল সাবমিট করতে পারি। প্রপোজালটা হতে পারে 1 বছরের, হতে পারে 2 বছরের। এই রিসার্চ প্রপোজালে সেটা আলাদা, কিন্তু এটা স্টুডেন্টদের কিছু না, আমরা টিচাররা অ্যাপ্লাই করতে পারি। সেখানে আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের স্টুডেন্টদেরকেও নিয়োগ দিতে পারি। পার মান্থ একজন স্টুডেন্ট 8,000 টাকা সেখানে পায় রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসাবে, এবং আমাদের টিচাররা একটা বেসিক ফুল বেসিক পায় না, ইয়ারলি বেসিকের একটা সার্টেন অ্যামাউন্ট টাকা পায় সেখানে। তবে কন্ডিশন তো অ্যাজ ইউজুয়াল, সেটা হলো রিসার্চ রিপোর্ট সাবমিট করার পাশাপাশি খুব ভালো হয় যদি এই রিসার্চ থেকে একটা পাবলিকেশন করা যায় মিনিমাম ক্লারিভেটিভ অ্যানালাইটিক্স হিসাবে, অ্যানালাইটিক্স কোনো জার্নালে। এই তো মোটামুটি সবকিছু কভার করে ফেললাম আমি। তো থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর রেহেনা নাসরিন বিস্তারিত জানানোর জন্য। ডক্টর মুস্তাক যেমন বলছিলেন যে আমাদের গবেষণা সংস্কৃতিতে কিছু পরিবর্তন আসছে, আপনার বিস্তারিত তথ্য থেকে আমরা সে জানলাম। তো আমরা এবার যাচ্ছি ডক্টর সৈয়দ মিথুন আলীর কাছ থেকে জানতে যে বুয়েটের যে পাবলিকেশন ইনসেন্টিভ অনলি ফর দি Q1 জার্নালস, এর প্রোস এন্ড কনস, যে এর ভালো দিকটা কি বা এর খারাপ দিক কি হইতে পারে, এই ব্যাপারে যদি আপনি আমাদের সাথে কিছু শেয়ার করেন। ডক্টর থ্যাংক ইউ প্রফেসর এই বিষয়ে আমাকে কিছু বলার দেওয়ার জন্য। তো আমরা অলরেডি আমাদের প্রফেসর ডক্টর রেহানা পারভিন মেনশন করেছে যে আমাদের বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেশন আছে বুয়েটে, ইন পার্টিকুলার ভিসি স্যার, ভিসি স্যার, তারা চাচ্ছে যে আমাদের বুয়েটের র্যাঙ্কিংটা যেন ইমপ্রুভ করে। আমরা এই বছরে র্যাঙ্কিং এ সম্ভবত বুয়েট 801 থেকে 1000-এর মধ্যে অবস্থান করছে কিউএস র্যাঙ্কিং এ। তো বুয়েট অ্যাডমিনিস্ট্রেশন চাচ্ছে যে এই র্যাঙ্কিংটা কন্টিনিউয়াসলি যাতে আপগ্রেড করতে পারি। তো এটা যদি আমরা অবজেক্টিভ হিসেবে ফুলফিল করতে চাই, তো সেই ক্ষেত্রে কি হওয়া উচিত, আমাদের একদম টপ টায়ার জার্নাল যেগুলো আছে সেগুলোতে যদি আমরা পাবলিশ করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই ডিপার্টমেন্টাল র্যাঙ্কিং অথবা ইউনিভার্সিটি র্যাঙ্কিং সেটা আমাদের 1 নম্বর বিষয়। দ্বিতীয় যে বিষয় আছে যে আমাদের বুয়েটের রিসার্চ কালচার গড়ে তোলা, অথবা এই যে একটা কম্পিটিটিভ এজে যাতে সবাই রিসার্চ করে, যে টার্গেটটা আমাদের বিগ আছে, যে সবাই আমরা টার্গেট করতে চাচ্ছি যে একদম Q1 র্যাঙ্ক, যে কোনো ফিল্ডে Q1 র্যাঙ্ক তো আমরা জানি যে খুব বেশি সংখ্যক জার্নাল না। তো সেইটাতে যদি পাবলিশ করতে পারি অবশ্যই তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। সবাই আমরা চেষ্টা করব রিসার্চ কালচারটা গড়ে উঠবে। এটা হচ্ছে ডিপার্টমেন্ট বা বুয়েটের যে মূল ভাবনা। এখন কোশ্চেন আরেস্ট করতে পারে যে কেন Q2, Q3, Q4 এগুলো নেওয়া হচ্ছে না। এই বছরে যদি অ্যাপ্লিকেশন স্ট্র্যাটেজি, যদিও আমি এতটা শিওর না যে বুয়েট 40টা Q1 র্যাঙ্ক জার্নালকে ইনসেন্টিভ দিতে চাচ্ছিল, কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু অনেক করেছে। এই 40 মানে পারহ্যাপস অ্যারাউন্ড 70 অ্যাপ্লিকেশন করেছে যে Q1 র্যাঙ্ক জার্নালে পাবলিশ হয়েছে এই গত অর্থ বছরে। তো এটাও যদি আমরা একটু চিন্তা করি যে ফাইন্যান্সিয়াল লিমিটেশনস আছে বুয়েটে, তো সেক্ষেত্রে একদম টপ বারটা যদি সেট করি সেক্ষেত্রেও এটা হয়তো কিছুটা মিনিমাইজ করা যায়। এইগুলো আমার সাইড থেকে মনে হচ্ছে যে পজিটিভ দিক। আর নেগেটিভ দিক যেটা আমার এক্সাম্পল দিই, যে এখন আমাদের স্টুডেন্টরাও জানে যে এই কন্ডিশনে যদি আমরা পাবলিশ করতে পারি সেক্ষেত্রে বুয়েট আমাদেরকে রিওয়ার্ড দিচ্ছে। তো এখন আমরা চেষ্টা করছি যে এটা টপ ক্লাস জার্নালে পাবলিশ হবে, Q1 র্যাঙ্ক জার্নালে পাবলিশ হবে। তো এবং এগেন অ্যান্ড এগেন চেষ্টা করে যাচ্ছি। আপনারা সবাই তো আমরা জানি যে ইটস ভেরি ডিফিকাল্ট টু পাবলিশ ইন Q1 র্যাঙ্ক জার্নাল। তো আমি যেমন এখন সাবমিট করতে গেলে
Q1 এ প্রথমে দিচ্ছি, হয়তো রিজেক্ট হচ্ছে 2-3 মাস 6 মাস চলে যাচ্ছে, আবার আমি Q1 র্যাঙ্কে ট্রাই করে যাচ্ছি, কিন্তু হয়তো Q2 Q3 Q4 এ হয়তো ইজিলি এটা পাবলিশ করে ফেলতে পারতাম। তো আবার যেহেতু আমাদের টার্গেট আছে Q1, তো ওই টার্গেট করতে গিয়ে আমার সাইড থেকে মনে হচ্ছে যে এই রিসার্চ টপিকটাই হয়তো ওল্ড হয়ে যাচ্ছে আর কি। তো সেটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে এটা কিছুটা নেগেটিভ দিক আর কি, যে Q2 Q3 Q4 এগুলো যদি অপশনগুলো ওপেন করা থাকতো তাহলে হয়তো একটু ইজিলি আমরা পাবলিশ করতে পারতাম উইদাউট ডিলেইং। তো দ্যাটস অল। বাকি এখানে যারা প্রফেসররা আছে তারা হয়তো আরো কিছু শেয়ার করতে পারবে, এটা আসলে পজিটিভ আর নেগেটিভ ইমপ্যাক্ট কি হতে পারে। ধন্যবাদ ডক্টর মিথুন। তবে আমি এই প্রশ্নটা অন্য প্যানেলিস্টদের কাছে ওপেন রাখতে চাই, যদি কেউ কোনো পয়েন্ট এর সাথে যুক্ত করতে চান, যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা কি সম্ভাবনা আছে, যে ভালো কি হইতে পারে। আমরা জানলাম যে অবশ্যই এখানে একটা গবেষণার মান উন্নয়নের একটা সম্ভাবনা থাকে, যে আমার যে গবেষণা হয়তো Q1 এ পাবলিশ করার জন্য ভালো কাজ করতে হচ্ছে, কিন্তু এর ডাউন সাইডটা কি হইতে পারে এই ব্যাপারে যদি ডক্টর মুনির, আমি একটু ছোট্ট করে এখানে একটু ইন্ট্রোডিউস একটা পয়েন্ট রেজ করি, সেটা হলো পাবলিকেশনস এর প্রণোদনা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু গবেষণার যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার যেটা এবং গবেষণার কালচার যেটা, সেটাকে উন্নয়ন না করে যদি আমরা পাবলিকেশনস এর প্রণোদনা, যেটা Q1 র্যাঙ্কিং এ নিয়ে যাওয়া, এটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো যে বিষয়টা সেরকম। কারণ বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়, এখানে আমরা যারাই যে বিশ্ববিদ্যালয় থেকে আছি, আমরা যারা বাইরে থেকে পড়াশোনা করে এসেছি, আপনি এখন দেশের বাইরে আছেন এবং ডক্টর জাভেদ চায়নায় আছেন, আপনি যদি কম্পেয়ার করেন সংস্কৃতির কথা, কালচারের কথা যেটা, তাহলে আমরা কিন্তু যোজন যোজন পিছিয়ে আছি। সুতরাং আপনি যদি কোন একটা বাইরের বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটে যান, 24 ঘন্টা একটা খোলা ল্যাব পাচ্ছেন। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর কথা বা ল্যাবের কথা যদি আপনি চিন্তা করেন, সেটা ওই জায়গাগুলোতে আমরা তো অনেকখানি পিছিয়ে আছি। সুতরাং আমাদের পরিবর্তনের ওখানে আমরা খুব বেশি কিন্তু নজর না দিয়ে বুয়েট যেটা করছে, অবশ্যই আমরা তাদেরকে সাধুবাদ জানাবো যে এরকম একটা উদ্যোগ তারা নিচ্ছে, কিন্তু আমার মনে হয় যে এটা অর্গানিক কোনো ডেভেলপমেন্ট না, যে আপনি শুরুতেই একদম টপ র্যাঙ্কিং জার্নালের কথা একটা ধরিয়ে দিলেন যে এখানে পাবলিশিং হলেই সে সেটা পাবে, আদারওয়াইজ পাবে না। ফলে আমার মনে হয় যে এটাকে যদি আরো সহনীয় পর্যায়ে আনা হয়, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কথা, ইনস্টিটিউটগুলোতে যেই পর্যায়ের আছে গবেষণার সামর্থ্য যেটা আছে, সেটাকে অ্যাকসেপ্ট করে, স্বীকার করে যদি আমরা এই উদ্দেশ্যগুলো বা টার্গেট গুলোকে ঠিক করি, তাহলে বোধহয় সেটা বেটার হবে এবং আরো বেশি সাস্টেইনেবল হবে এবং আরো বেশি ইনক্লুসিভ হবে। এখন কিন্তু জিনিসটা ইনক্লুসিভ না। কেন না? সেটা হচ্ছে যে ধরেন কোনো একজন, এখানে আমি ডক্টর সাইয়েদ মিথুন আলী স্যারের কথা বলছি, যে স্যার অথবা ম্যাডাম যারা প্রফেসর, তারা ধরেন একটা ল্যাব অনেক তারা লেকচারার ছিলেন, সেখান থেকে এসে একটা ল্যাব সেট আপ করেছেন। এখন তাদের পক্ষে Q1 টার্গেট করা হয়তো চিন্তা করা সহজ, কিন্তু যারা তুলনামূলকভাবে আর্লি রিসার্চার, তারা কিভাবে Q1 এর কথাটা চিন্তা করবে শুরুতে? কারণ তারা তো, তাদের ল্যাব সেট আপ তো ওরকম হয় না। আর ইউনিভার্সিটি গুলো কিন্তু শুরুতেই আমরা যারা স্টার্টিং করছি তাদেরকে বলে দিচ্ছে না যে ঠিক আছে 10 লাখ টাকা 20 লাখ টাকা বা ফর এক্সাম্পল $5 মিলিয়ন, কত 500 মিলিয়ন, সরি 500,000 বা 1 কোটি টাকা দেওয়া হলো একটা ল্যাব সেট আপের জন্য, এখন এটার উপর ভিত্তি করে কাজ করো। এরকম তো কিছু নাই আমাদের এখানে। যেখানে এটা নাই, সেখানে তাহলে যারা পিছিয়ে আছে তারা পিছনেই থাকতে থাকবে, তাদের ওখানে যেতে আবার প্রফেসর পর্যায়ে গিয়ে তারপর তারা ওই জায়গাটা হয়তো পৌঁছাতে পারবে। সুতরাং এটার এক হতে পারে কয়েকটা টায়ারে ভাগ করা। যেমন আমি যদি লেকচারার হই, তাহলে লেকচারের জন্য টার্গেট Q1 দেওয়ার দরকার নাই, তার জন্য আপনি এক একটা ফেজে ভাগ করতে পারেন, সেটা হতে পারে একটা ওয়ে। আরেকটা ওয়ে হতে পারে যে আমরা মানে মোটা দাগেই জিনিসটাকে আরো সহনীয় পর্যায়ে এবং ইনক্লুসিভ পর্যায়ে রাখলাম। এইটা আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো রিসার্চের কালচারটা পরিবর্তন করেই বা ওইটা পাশাপাশি চালিয়ে গিয়ে তারপরে আমরা এই জায়গাগুলোতে গুরুত্ব দিতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর মুস্তাক আহমেদ গুরুত্বপূর্ণ সংযোজনের জন্য। আর কেউ কি এই বিষয়ে কোনো সংযুক্তি দিতে চান?
কারোর কোনো মতামত? আচ্ছা, আমরা আমাদের সময় আমরা অলরেডি 1.5 ঘন্টা আলোচনা চলেছে। আমরা হয়তো চাইলে আরো 1.5 ঘন্টা আলোচনা করতে পারি। যাই হোক, সেই সময় নাই, আমরা সর্বোচ্চ 2 ঘন্টার আলোচনা করবো। এই পর্যায়ে আমি যাচ্ছি দর্শকদের পক্ষ থেকে প্রশ্ন। আমার মনে হয় ডক্টর তাজুল ইসলামের কিছু প্রশ্ন আছে। আমি ডক্টর তাজুল ইসলামকে আহ্বান জানাবো তার প্রশ্নগুলি উপস্থাপন করার জন্য। ডক্টর তাজুল ইসলাম। হ্যাঁ, আমি দুইটা প্রশ্ন আসলে চ্যাট বক্সে লিখেছিলাম। তো আমাকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ডক্টর আশরাফ উনি দুইটা লিংক দিলেন, আমি ওগুলো দেখলাম। হ্যাঁ, আমি যা জানতে চেয়েছিলাম বুঝতে পেরেছি। ওনার আলোচনা থেকে আমার ধারণা জন্মেছিল যে সবার জন্যই হয়তো বছরে 5 লাখ টাকার একটা গ্রান্ট নর্থ সাউথ ইউনিভার্সিটি দেয়। হ্যাঁ, এখন বুঝতে পারলাম ব্যাপারটা এরকম না। ওনারা রিসার্চ গ্রান্টের জন্য অ্যাপ্লাই করেন, তারপরে সেটা যথাযথ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যাদের গুলো উপযুক্ত মনে হয় তারাই পান। এটা বুঝতে পারলাম। আর আমার আরেকটা কোশ্চেন ছিল প্রফেসর জাভেদের কাছে। উনি বলছিলেন যে সাইটেশনের ভিত্তিতে ওনারা ইনসেনটিভ পান। তো পাবলিকেশনের পর তো সাইটেশনের সংখ্যা বাড়তে থাকে। ঠিক কখন ওনারা এটাকে থামান? যে কোন বছর দেখেন যে ইনসেনটিভটা দেওয়া হয়? কারণ আমাদের দেশে যে মডেলগুলোর কথা আমরা দেখছি, সেখানে যেটা বুঝতে পারছি যে পাবলিকেশনের পরে ওই বছরই এপ্লাই করে ইনসেনটিভটা ক্লেম করার জন্য বলা হচ্ছে। তো চীনে এটা কিভাবে ওরা সাইটেশনের উপর ভিত্তি করে বলে? এটা একটু জানার আগ্রহ ছিল প্রফেসর জাভেদের কাছে। আচ্ছা, ডক্টর মনিরুদ্দিন আহমেদ, আমি কি বলতে পারি? জি জি। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম মেবি। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে চায়নাতে আসলে যদি আমরা ইউনিভার্সিটি লেভেলের কথা চিন্তা করি, প্রায় 2000-এর উপরে ইউনিভার্সিটি আছে, এবং এক একটা ইউনিভার্সিটির ইনসেনটিভ বিষয়ে তাদের যে প্র্যাকটিস, এটা কিন্তু সম্পূর্ণ অনেক ক্ষেত্রে আলাদা। যেটা আমি জাস্ট উদাহরণ দিতে চাইছিলাম, আপনার প্রজেক্টের আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো আছে, যেমন সাইটেশনের বিষয়টা যদি আমি বলি, আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু সাইটেশনটা রিসেন্টলি এনকারেজ করতেছে, এর আগে কিন্তু ছিল না। আমি তো এখানে আসলাম 2017 সালে, কিন্তু রিসেন্টলি বিশেষ করে গত বছর থেকে ইউনিভার্সিটি থেকে এনকারেজ করা হচ্ছে যাতে সাইটেশনটা ইমপ্রুভ হয়, কারণ সাইটেশন একটা ফ্যাক্টর র্যাঙ্কিং আসার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটিতে আসলে সাইটেশনের জন্য কোনো ইনসেনটিভ ওই অর্থে নাই। তবে আমি যেটা বলছি, এটা 100টা ইউনিভার্সিটি, চায়নার 100টা ইউনিভার্সিটির একটা ইনসেনটিভ বিষয়কে অ্যানালাইসিস করে একটা রিপোর্ট বের হয়েছিল। সেই রিপোর্টের আলোকে বলছি 2008-এর পর থেকে কিছু কিছু ইউনিভার্সিটি এই সাইটেশনের উপরে ইনসেনটিভ ইন্ট্রোডিউস করছে, এবং সেটার পরিমাণও কিন্তু খুবই কম। অর্থাৎ যদি 100টা ইউনিভার্সিটি হয়, সেক্ষেত্রে দেখা গেছে মাত্র হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি এটা ইন্ট্রোডিউস করছে। এখন কিভাবে দিতে পারে এই সম্পর্কে আমার আসলে খুব একটা ক্লিয়ার আইডিয়া নাই। তবে আমি যেটা শেয়ার করতে পারি সেটা হচ্ছে, আমাদের ইউনিভার্সিটিতে যেমন বই পাবলিশ করলে, বিশেষ করে বুক চ্যাপ্টার না, বই পাবলিশ করলে বা কোনো এডিটিং করলে, সেক্ষেত্রে যদি 3 লাখ ওয়ার্ডের উপরে যায়, সেক্ষেত্রে একটা প্রজেক্ট আছে, রিসার্চার বা এডিটরদেরকে অ্যাপ্লাই করতে হয় একটা প্রজেক্টের আন্ডারে, সেক্ষেত্রে একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট ইনসেনটিভ পাওয়া যায় ওই বইয়ের জন্য। তো সাইটেশনের ক্ষেত্রেও সম্ভবত এইভাবে হয়ে থাকে, যে যেখানে হয়তো একটা সার্কুলার দিল ইউনিভার্সিটি যে যাদের সাইটেশন আছে বা হয়তো ওরা 100 জনকে ইনসেনটিভ দিবে, তো সেই অনুযায়ী হয়তো তারা অ্যাপ্লাই করে, সেভাবে হয়তো ইনসেনটিভটা দেয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের ইউনিভার্সিটিতে নাই, এবং আমার ফ্রেন্ড যারা আছেন বিভিন্ন ইউনিভার্সিটি, ওখানেও খুব একটা এখনো ইন্ট্রোডিউস হয়নি, তো সুতরাং আমি একেবারে ক্লিয়ার কাট আনসারটা দিতে পারবো না আর কি, সরি। তবে মোটামুটি একটা আইডিয়া দেওয়া যায়, যেটা আমি বললাম, হয়তো ওরা প্রজেক্টের মতো অ্যাপ্লাই করে ইউনিভার্সিটির একটা বছর শেষে, তো সেই প্রজেক্ট ইভ্যালুয়েশনের পরে ইউনিভার্সিটি কমিটি হয়তো গ্রান্ট করে তাদের ইনসেনটিভটা। জি, ডক্টর জাভেদ। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমি সময় থাকলে আমি 2-1টা কথা একটু বলতে চাচ্ছিলাম আর কি। জি জি। বিশেষ করে ডক্টর মুস্তাকের ডিসকাশনটার আলোকে।
উনি যেটা বললেন যে আসলে খুবই ভালো পয়েন্ট উনি উত্থাপন করছেন। একটা হচ্ছে রিসার্চ কালচার বা এনভায়রনমেন্ট আমরা যেটাকে বলি না কেন, আরেকটা হচ্ছে তার আগে উনি আরেকটা কথা বলছেন চাইনার ওই ব্যাপারে হয়তো ফ্রডুলেন্ট, যেটা আমি আসলে ওইভাবে ডিটেলসে যেতে চাইনি। আসলে সেটা গভর্নমেন্ট অলরেডি রিয়েলাইজ করছেন, যার কারণে ওরা গভর্নমেন্ট থেকে বিশেষ করে অলরেডি ডিসিশন ওরা নিয়ে নিছেন যে ক্যাশ বোনাসটা বন্ধ করে দিবেন বা ব্যান করবেন। এটার কারণ আসলে এটাই, এটা এখানে একটা ফ্যান্টিক রেস হচ্ছে পাবলিকেশনের জন্য। আপনি জানেন 2009 এর পরে 2009 সম্ভবত 9 সালের পর থেকে প্রতি বছর প্রায় 1,20,000 করে পাবলিকেশনের সংখ্যা বাড়তেছে, এবং 2019 বা 20-এ সম্ভবত চাইনার পাবলিকেশন সংখ্যা 4,50,000 ছাড়িয়ে গেছে। তো এখানে অনেকগুলো এথিক্যাল বিষয় আছে, এবং সেটা গভর্নমেন্ট, বিশেষ করে চাইনার গভর্নমেন্ট যখন কোনো ক্লু পায়, কোনো প্রবলেম পায়, সেই ক্ষেত্রে তারা চেষ্টা করে এটাকে ইমিডিয়েটলি মিনিমাইজ করার জন্য। এটা এটা এদের একটা ভালো দিক, শুধু রিসার্চের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে আমি যেটা দেখছি আর কি। আর তো সেই ক্ষেত্রে যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে একটু চিন্তা করি যে ইনসেনটিভটা ইন্ট্রোডিউস করলে কি হবে, তো আমি বলতে চাই যে প্রত্যেকটা সিস্টেমের কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক আছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে, যেমন আমি চায়নার কথা যদি বলি, তারা কিন্তু ধীরে ধীরে মানে 2000 সাল থেকে যদি আমরা চিন্তা করি, তারা কিন্তু প্রথম দিকে ইনসেনটিভ দিয়ে কিন্তু পাবলিকেশনের সংখ্যা বাড়াচ্ছিল এবং সবাইকে এনকারেজ করছিল ওভাবে। তো সেই ক্ষেত্রে তারা 2020-এ এসে যখন রিয়েলাইজ করলো যে এখন আমাদের কোয়ালিটি দরকার, কিন্তু এর মধ্যেই পুরা চায়নাতে একটা রিসার্চের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সুতরাং এখন গভর্নমেন্ট যদি ব্যানও করে, কিন্তু যে প্র্যাকটিসটা অলরেডি শুরু হয়েছে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেটা কিন্তু মোটামুটি চলতে থাকবে। আর তাছাড়া এটা ব্যান করার পরেও অন্যান্য ইনসেন্টিভে কিন্তু অ্যাড করছে। যেমন আপনি 2021-এ আমি আমাদের জিয়াংসু প্রভিন্সের একটা অ্যাওয়ার্ড পাইছি, সেটা হচ্ছে ডক্টর অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। অ্যাওয়ার্ডটা খুবই প্রেস্টিজিয়াস এই জিয়াংসু প্রভিন্সের জন্য। তো সেটা তারা কিসের বেসিসে দিচ্ছে? তারা প্রিভিয়াস পাবলিকেশন বা কোয়ালিটি এগুলার বেসিসে কিন্তু তারা এইসব অ্যাওয়ার্ড দিচ্ছে। সুতরাং যে মোটিভেশন বা রিসার্চকে কন্টিনিউ করার জন্য, অথবা পাবলিকেশন বা কোয়ালিটি রিসার্চকে কন্টিনিউ করার জন্য যেটা দরকার, সেই প্র্যাকটিসটা অলরেডি চাইনাতে ইন্ট্রোডিউস হয়ে গেছে। সুতরাং তারা এখন কোয়ালিটির দিকে ফোকাস করতেছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, আমি সাধারণত এই বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলতে চাই না, কারণ এগুলো আসলে শোনার লোকও নাই, ওভাবে ইমপ্লিমেন্ট হয় না। যদিও এখন একটা ভালো পজিটিভ দিক আসছে, বিশেষ করে এই ইনসেনটিভটা, এটা আমি পজিটিভলি দেখতেছি। কিন্তু ডক্টর মুস্তাক যেটা বললেন যে রিসার্চ এনভায়রনমেন্ট বা রিসার্চ কালচার যেটা, সেটা তো বাংলাদেশে নাই। এখন ইনসেনটিভটা কাকে দিবেন? কিছু রিসার্চ হচ্ছে সেটা বিচ্ছিন্নভাবে, কোনো অর্গানাইজড ওয়েতে কিন্তু হচ্ছে না। এখন এই অর্গানাইজেশনটা কিন্তু আমাদের খুবই দরকার। প্রতিটা ইউনিভার্সিটিতে অন্তত সবাই রিসার্চ না করুক, কিছু কিছু প্রফেসর, কিছু টিচারকে অবশ্যই রিসার্চ ওরিয়েন্টেড হতে হবে। একটা অর্গানাইজড ওয়েতে কিন্তু রিসার্চটা এগোতে হবে। আদারওয়াইজ এই ইনসেনটিভ দিলে হয়তো বিচ্ছিন্নভাবে কিছু পেপার পাবলিশ হবে বা অনেকেই এনকারেজড হবে, কিন্তু মূল যে টার্গেটটা আমাদের, হয়তো আমরা 5 বছর 10 বছরের একটা টার্গেট করব যে 10 বছরের ভিতরে আমাদের ইউনিভার্সিটিগুলো বিভিন্ন র্যাঙ্কিং এ আসবে বা আসার চেষ্টা করা হবে, কিন্তু এইভাবে বিচ্ছিন্নভাবে রিসার্চ দিয়ে আসলে কিছু হবে না। এটাকে অর্গানাইজড ওয়েতে আনতে হবে, এবং সেটাই হচ্ছে মূল জিনিস। এবং এক্ষেত্রে এই নিউলি ইন্ট্রোডিউস হওয়া, অবশ্য সব ইউনিভার্সিটিতে হয়নি, হয়তো হাতে গোনা 2-1টাতে হয়েছে, বাকিগুলোতে আমরা হবে আশা রাখি। এটা হচ্ছে এইরকম একটা পদক্ষেপের ক্ষেত্রে একটা স্টেপ, এবং আমি আশা করব বাংলাদেশে, এখানে অনেক প্রফেসর আছেন বাংলাদেশে, আমরা তো সুযোগ হয়তো পাবো না, কিন্তু যারা এখানে আছেন তারা যদি এই বিষয়গুলা যথাযথ কর্তৃপক্ষের কাছে উত্থাপন করতে পারেন যে আমাদের একটা অর্গানাইজড ওয়ে দরকার। এবং আমি একটা গ্রুপ লিড দিচ্ছি, বিশেষ করে চিটং ইউনিভার্সিটিতে একটা ছোট গ্রুপ, যাদেরকে আমি চেষ্টা করতেছি, ওরা অনেকে লিখে চায়নাতে আসবে, কিন্তু চায়নাতে আসতে গেলে তাদের একটা প্রিভিয়াস রিসার্চ ব্যাকগ্রাউন্ড লাগে, আদারওয়াইজ তারা এখানে স্কলারশিপ ম্যানেজ করা বা সুপারভাইজার ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, বিশেষ করে চায়নার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তাদেরকে একটা রিসার্চ প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, এবং তাদের পারফরমেন্স খুবই স্যাটিসফ্যাক্টরি। কিন্তু আনলাকিলি আমরা সেই এনভায়রনমেন্টটা বা এই এত মেরিটোরিয়াস স্টুডেন্টদের বা এই মেরিটোরিয়াস মাথাগুলাকে আমরা কিন্তু কালচার করতে পারি না।
আমাদের ওভারঅল সিস্টেমের কারণে আমরা এই মেধাগুলাকে বিকশিত হতে দিচ্ছি না। তো আমার মনে হয় এখানে যারা আছেন এই ইনসেনটিভ ইন্ট্রোডিউশনটা আমার মনে হয় একটা পজিটিভ দিক, এবং আমি এটাকে পজিটিভলি দেখি। যদিও ডক্টর মুস্তাক বলছেন যে ক্যাশ বোনাস বা এটা ছাড়াও অন্যভাবেও দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের দেশে তো আসলে ওইভাবে মোটিভেশন নাই। আপনি প্রমোশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, কোথাও সেভাবে এগুলাকে কাভার করা হয় না যে একজন ভালো রিসার্চার আছেন, ডেডিকেটেড রিসার্চার আছেন, তাকে আমরা সব দিক থেকে প্রমোট করব, সেটা হয় না। তো সুতরাং রিসার্চ কালচারটা দরকার, এবং যে ইনসেনটিভটা এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে আমার মনে হয় এটা আমি পজিটিভলি দেখি, এবং এটা একটা ভালো দিক ফিউচারের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর জাভেদ মূল্যবান সংযুক্তির জন্য। আমরা আমাদের এই রেকর্ডেড ভিডিওতে এইসব থাকবে, ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে এই আলোচনা থেকে একটা আর্টিকেল তৈরি করা যায় কিনা ইনসেনটিভ নিয়ে। আমাদের অলরেডি সময় 1 ঘন্টা 40 মিনিট। এখন আমরা একটা প্রশ্ন আলোচনা করতে চাই। প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে মোটিভেশন দিতে হবে, ইনসেনটিভ প্রয়োজন। ইট ক্যান বি ক্যাশ ইনসেনটিভ অর ইন কাইন্ড ইনসেনটিভ, হোয়াটএভার উই সে। এবং এই পৃথিবীতে আসলে কোনো কিছুই নাই যা পরম ভালো বা পরম খারাপ। সবকিছুরই ভালো দিক খারাপ দিক থাকে এবং অপব্যবহারের সুযোগ থাকে। যেমন ক্যাশ ইনসেনটিভের অপব্যবহারের সুযোগ আছে, এখানে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হওয়ার সুযোগ আছে। সামগ্রিক এই প্রেক্ষাপটে প্রশ্ন হচ্ছে যে অপব্যবহারের সুযোগ মিনিমাইজ করার জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের পক্ষ থেকে একটা গাইডলাইন থাকা উচিত কিনা, বিশ্ববিদ্যালয়গুলির স্বাধীনতা ঠিক রেখেও যে একটা লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট সম্বলিত যে একটা গাইডলাইন থাকতে পারে কিনা, যে যেন আমরা একটা আমাদের অর্থের সঠিক ব্যবহার হয় এবং আমাদের একটা সুস্থ সাউন্ড হেলদি রিসার্চ কালচার আমরা সময়ের সাথে গড়ে তুলতে পারি। এই প্রশ্নটা হচ্ছে সব প্যানেলিস্টদের কাছেই ওপেন। আপনারা যারা এই প্রশ্নের উত্তরে অংশগ্রহণ করতে চান হ্যান্ড রেইজ করতে পারেন। আমি হয়তো একজন একজন করে আহ্বান জানাবো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ডক্টর মুস্তাক। জি, আমি শুরু করতে পারি। থ্যাংক ইউ। আমি অবশ্য নামাজেও যাবো, আসলে আমাদের এখানে মাগরিবের আজান হয়েছে তো বাংলাদেশে। এটা আমি মনে করি যে বিষয়টা আসলে খুব বেশি রেগুলেশন যে প্রয়োজন আছে তাও না, আমাদের ইনস্টিটিউট গুলোর খানিকটা স্বাধীনতা থাকা দরকার। তবে একেবারে লাগাম ছাড়া হয়ে যাওয়াটাও অনুচিত হবে। বিশেষ করে আমি যেটা শুরুতে বলছিলাম যে আমাদের এখানে গবেষণার জন্য যেই মানসিকতা দরকার, সেখানে পরিবর্তনটা যদি আমরা আনতে পারি তাহলে ওই রিকগনিশনটা ওর সাথে সাথেই ফিরবে। ডক্টর জাভেদ যেটা বলছিলেন যে আমাদের কালচারাল যে শিফটের কথা আপনি আবার কমপ্লিমেন্ট করলেন, ওখানে কিন্তু এই বিষয়টা আসে যে আমরা তাহলে গাছের গোড়াটা ঠিক না করে আসলে হঠাৎ করে আগাটায় কিছু একটা করছি কিনা, সেটাও কিন্তু এখানে প্রশ্নবোধক বিষয়। ইনসেনটিভের আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরাসরি এভাবে কোন একটা পাবলিকেশনস এর উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়ার যে কালচার, এটার অনেক রকমের ব্যাড ইফেক্ট আছে। যেমন একটু আগে বুয়েটের যে এক্সাম্পল শুনছিলাম যে আমি একটা পাবলিকেশনস করলাম এবং সেখানে অনেক অনেক রাইটার থাকছেন, 5 জন বা 10 জন পর্যন্ত থাকতে পারেন, কিন্তু এটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে তাদের ভেতর, শুনতে মনে হচ্ছে যে ঠিক আছে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা হলো, কিন্তু 7-8 জনের ভিতরে যখন এটা ডিস্ট্রিবিউট হবে সেটার অ্যামাউন্ট এমন কোনো বেশি কিছু না। তারপর এটার যে অন্য যে রিকগনিশন, এটার কোনো একটা সার্টিফিকেট যদি থাকে এর সাথে যে হ্যাঁ তিনি বেস্ট 1 বছরের ভিতর বা এক্সেলেন্স কিছু একটা করেছেন, বছর শেষে তাকে যে সার্টিফিকেট দেওয়া হয়, এটা বোধহয় মোর অ্যাপ্রোপ্রিয়েট এবং আমাদের জন্য বেশি কাজে লাগে যদি আমরা ফার্দার কোনো জায়গায় যাই। আর এমনি মনিটারি ইনসেনটিভটা যদি অন্য কোনো ইনস্টিটিউশনাল অন্য কোনো ফরম্যাটে আসে, যেটা আমার মনে হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির
মডেলটা আমার কাছে মাচ বেটার মনে হয়েছে, যে স্যালারির সাথে জিনিসটা যদি ইনক্রিমেন্টের সুযোগ থাকে তাহলে হয়তো 1 বছর বা 2 বছর পর পর সেটা বেটার হবে। এই জায়গাটায় ইউজিসি একটা ভালো রোল প্লে করতে পারে, এবং এই রিসার্চ ইনসেনটিভটা যাতে এটা কোনো মতেই যেটা আবার একটা অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি না করে, এবং বিশেষ করে আমাদেরকে, আমরা যারা কাজ করছি তাদের ভেতরে কোনো অসুস্থ প্রতিযোগিতা না সৃষ্টি করে, সেটার জন্য একটা গাইডলাইন এখানে দরকার হতে পারে। আমি দেখেছি যে এটা আপনার এই প্রোগ্রামে আসার জন্য আমি বেশ কয়েকটা ইউনিভার্সিটি সার্চ করছিলাম দেশের বাইরের। আসলে পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয় যেগুলো একেবারেই নাম করা, আপনি হার্ভার্ড MIT বলেন অথবা এদিকে অক্সফোর্ড অথবা অন্য কিছু বলেন, এইসব জায়গায় মনিটারি ইনসেনটিভ নাই বলেই আমার জানা আছে। আমি দেখি নাই যে ওইসব জায়গায় মনিটারি ইনসেনটিভ আছে ওইভাবে। হয়তো আমার অজানাও থাকতে পারে, সেটা কেউ কারেকশন করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে যে ইনস্টিটিউশনাল একটা প্রপার গাইডলাইন যেটা বুয়েট প্রণয়ন করেছে, এটা নিশ্চয়ই তারা আবার আপডেট করবে বা আবার ভাষা মাজা হবে। আমাদের ঢাকা ইউনিভার্সিটি যদি করে তারও থাকতে হবে। আর ইউজিসি ওভারঅল একটা আমব্রেলা নীতিমালা যদি দেয় যে ইনস্টিটিউশন গুলো যেভাবে অপারেট করবে এরকম রিসার্চ ইনসেনটিভ অথবা পাবলিকেশন ইনসেনটিভের জন্য, তার এই জিনিসগুলো ফলো করতে হবে। তাহলে আমার মনে হয় ব্যক্তি পর্যায়ে রিসার্চারদের ভিতরে ব্যক্তি পর্যায়ে প্লাস ইনস্টিটিউশনাল পর্যায়ে যে বৈষম্য অথবা যে বিশৃঙ্খলা সেটা হয়তো কমে আসবে। তো এবং একই সাথে কোনো জায়গায় যদি কোনো ম্যাল প্র্যাকটিস হয় তাহলে সেটাকেও তখন কোনো একটা সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনের অধীনে তখন সেটাকে অ্যাড্রেস করা যাবে, যেটা চায়না করছে বা করার চেষ্টা করছে। এই হচ্ছে আমার অভিমত। সো আমি আপনার সাথে একমত পোষণ করছি ডক্টর মনিরুদ্দিন, যে আসলে আমাদের কোনো একটা সেন্ট্রাল একটা গাইডলাইন এখানে থাকা আমি মনে করি যে খুব জরুরি। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর মুস্তাক। আমরা দেখতে পাচ্ছি ডক্টর রেহানা নাসরিন। জি ডক্টর রেহানা নাসরিন, আপনার মতামত জানতে চাই আমি। ইয়েস, ডক্টর মনিরুদ্দিন আহমেদ, থ্যাংক ইউ। আপনার কোশ্চেনটা ছিল এরকম যে ইউজিসি কোনো কমন নীতিমালা দিতে পারে কিনা সমস্ত ইউনিভার্সিটি গুলার পেপার আর্টিকেল ইনসেনটিভের ক্ষেত্রে, এই তো? জি আচ্ছা, ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, প্রথম কথা, বাংলাদেশে আমাদের মনে হয় 2-1টা পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে এই ধরনের অ্যাক্টিভিটিস চালু হয়েছে বা হচ্ছে আর কি। কয়েকটা আমাদের পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা কিন্তু বেশ আল্লাহর রহমতে অনেক অনেক সংখ্যা। তো ইউজিসি এটা করতে পারে যে একদম প্রাইমারি স্টেজে, নট, আমি বলছি না যে Q1 Q2 এত কঠিন কঠিন কিছু না, একদম প্রাইমারি স্টেজে রিসার্চারদেরকে একটু প্রমোটেড করা বা একটু তাদেরকে মানে মেন্টালি একটু আরো বেশি আপডেট করার জন্য বা তাদেরকে আরো রিসার্চ কাজে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য প্রথম কথা সেটা হলো সমস্ত পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে ল্যাবরেটরি স্থাপনের দরকার। মানে রিসার্চটা আপনি করবেন কিন্তু কথাটা আপনার ল্যাবরেটরি দরকার, তাই না? ল্যাবরেটরিতে না বসে আপনি কিভাবে রিসার্চ করবেন? শুধু কম্পিউটার দিয়ে কি কাজ করা যাবে বসে বসে ঘরে বসে? আপনার তো ল্যাবরেটরি দরকার। ঠিকই বলেছেন, একটু আগে বলছিলেন যিনি যে আমাদের আসলে স্ট্রাকচার দরকার। এটা তো অবশ্যই, যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে রিসার্চ কাজটা কে ত্বরান্বিত করার জন্য বা রিসার্চ ইনিশিয়াল রিসার্চ কাজটা করার জন্য আমাদের কিন্তু ল্যাবরেটরি দরকার, যেটা আমাদের পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে কিন্তু ওইভাবে নাই। বিদেশে যেমন আছে, বিদেশের কথাই বলছিলেন, চায়না বা মালয়েশিয়া এবং অন্যান্য দেশে, ওখানে আমরা দেখেছি যে সারাটা দিন রাত রিসার্চাররা কিন্তু তাদের ল্যাবরেটরিতে বসে কাজ করে, তাদের অ্যাক্সেস থাকে। তো আমাদের এখানে ওই ল্যাবরেটরি গুলা যদি ইউজিসি অন্তত প্রাইমারি লেভেলেও প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটি গুলাতে একদম প্রাইমারি লেভেলেও যদি ল্যাবরেটরি স্থাপনের কোনো ইনিশিয়েটিভ নেয়, ইউনিভার্সিটির ভিসি প্রভিসি স্যারদের সাথে কথাবার্তা বলে বা যে কোনো ভাবে মানে এরকম ভাবে যদি ল্যাবরেটরি স্থাপন করা হয় এবং খুব বেসিক কিছু কন্ডিশন দিয়ে যদি স্টার্ট করা যায়, তাহলেও আমার মনে হয় যে রিসার্চাররা, লেকচারার থেকে শুরু করে প্রফেসর পর্যন্ত সবাই তারা রিসার্চ করার জন্য আরো বেশি মেন্টালি আরো বেশি সাপোর্টেড হবেন। কারণ যখন তাদের ল্যাব থাকবে তখন তারা ল্যাবে বসে কাজগুলো করতে পারবেন আর কি।
তো ল্যাবরেটরি স্থাপনটাই মানে স্ট্রাকচারাল যে রিসার্চের কথা বলছিলেন আমাদের আরো প্যানেলিস্টরা, তাদের কথা মতোই আমি তাদের পক্ষেই কথাটা বললাম যে এটা খুব দরকার আসলে। আরেকটা কথা সেটা হলো যে কথাটা আসছিল যে বুয়েট হয়তো 1.5 লাখ টাকা দিচ্ছে, কতজনের মধ্যে ভাগ করে দিবে? আসলে বুয়েট কিন্তু শুধুমাত্র তার এমপ্লয়িকেই ফান্ডিংটা দিবে, অন্য কাউকে না, অ্যাক্টিভ এমপ্লয়িকে ফান্ডিংটা দিবে। এবং এখানে মানে আপনার কোলাবোরেটর হিসেবে মানে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কেউ থাকতে পারে, দেশের বাইরে থেকে কেউ থাকতে পারে, একটা আর্টিকেলে অনেক কোলাবোরেটর থাকতে পারে, 7-8 জনের নাম থাকতে পারে। বুয়েট কিন্তু কাউকে দিচ্ছে না, শুধুমাত্র মানে কো অথর, সরি করেসপন্ডিং অথর এবং যিনি সুপারভাইজ করতে পারবেন ওনারা, ওই 2 জন টিচারের একজন উনি অ্যাপ্লাই করতে পারবেন এই ফান্ডিং এর জন্য। এবং শুধুমাত্র অ্যাক্টিভ টিচারকেই এই ফান্ডিংটা দিবে, অন্য কাউকে দিবে না। ফার্স্ট অথর অবশ্যই বুয়েট হতে হবে, বুয়েটের অ্যাফিলিয়েশন হতে হবে। তো বুয়েট অন্য কাউকে কিন্তু এই ফান্ডিংটা দিবে না, এটা ঠিক আছে। আর যেটা বলছিলেন যে Q1 বা Q2, এই ব্যাপারটা Q1 অবশ্যই খুব হার্ড একটা কন্ডিশন, যেটা ডক্টর মিথুন বললেন, সবাই এগ্রি করবেন, আপনি নিজেও। তো ইউজিসি এটা করতে পারে যে হ্যাঁ Q1 Q2 Q3 Q4 সব ধরনের জন্যই হয়তো পার্সেন্টেজ দিয়ে দিয়ে একটা স্টেপ বাই স্টেপ একটা ফান্ডিং এর জন্য নীতিমালা প্রণয়ন করতে পারে, যাতে সব ইউনিভার্সিটি সেটা ফলো করতে পারে। এটা হতেই পারে, ইউজিসি তো করতেই পারে। কিন্তু কথা হলো আগে যদি ইনফ্রাস্ট্রাকচার বা ল্যাবরেটরি স্থাপন না করা যায় তাহলে আসলে ডিফিকাল্ট রিসার্চটাকে কন্টিনিউ ইন দ্য লং রান কন্টিনিউ করা, এটা খুবই ডিফিকাল্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রফেসর রেহানা নাসরিন। আমাদের হাতে আর মাত্র বড় জোর যদি আমরা নিতে চাই 9 মিনিট সময়। এর মধ্যে আমার এই প্রশ্ন যে ইউজিসির পক্ষ থেকে কোনো ওভারঅল গাইডলাইন থাকা উচিত কিনা ইনসেনটিভ নিয়ে, গবেষণা ইনসেনটিভ, শুধু পাবলিকেশন ইনসেনটিভ না, এই বিষয়ে আমাদের অন্য প্যানেলিস্টদের পক্ষ থেকে কারোর কোনো মতামত? ডক্টর মনির, আমি একটু বলতে চাই একটা ব্যাপার। হ্যালো, জি শোনা জি যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আমি যে প্রবলেমটা এসে প্রথম ফেস করি সেটা হচ্ছে যে আমি আইসোপ্রিনালিন বলছি, ডোকা ডিঅক্সিকর্টিকোস্টেরন বলে একটা ইনগ্রেডিয়েন্ট, একটা রিয়াজেন্ট কিনতাম অস্ট্রেলিয়াতে, সেটার দাম নিতে হচ্ছে $300। বাংলাদেশে এসে আমি যখন এটার দাম করি আমার কাছে চাইলো হচ্ছে $1,25,000 টাকা। আর একটা এলাইজা প্লেট অস্ট্রেলিয়াতে $550 লাগে, সেখানে বাংলাদেশে 90,000 টাকার নিচে আপনি কোনো এলাইজা প্লেট কিনতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে দেখেন, একটা রিয়াজেন্ট কিনতে গেলে বাংলাদেশে যে কোনো ইন্টারন্যাশনাল মার্কেটের থেকেও 3 গুণ 2 গুণ দাম দিতে হচ্ছে। এই ব্যাপারে কোনো নীতিমালা কিন্তু আমাদেরকে কেউ দিতে পারে নাই এখনো পর্যন্ত, যে আমরা রিসার্চাররা তারা কি ওই বাইরে যে কাজটা করে আসছি সেই খরচেই কি এখানে রিসার্চ করব, নাকি আমাদের খরচটা বেড়ে যাবে? তাহলে রিসার্চ খরচ বেড়ে গেলে সেটা কস্ট কে দিবে? এনএসটি তে একবার একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, 60,000 টাকা দিল, 2টা রিয়াজেন্টও কেনা যায় না বিশেষ থেকে এই টাকা দিয়ে। হ্যাঁ, আর প্রাইভেট ইউনিভার্সিটি বলে আমাদের একটা, আমরা হচ্ছে কি বলে সতীনের সন্তান এরকম একটা ব্যাপার হয়ে গেছি, যে গ্রান্টের জন্য অ্যাপ্লাই করি, হ্যাঁ, সেই গ্রান্ট 6 ইম্প্যাক্ট ফ্যাক্টরে জার্নালে পাবলিশ হলেও এমন সব রিভিউয়ারের কাছে পাঠানো হয়, বড় বড় ইউনিভার্সিটি রিভিউয়ারের কাছে পাঠানো হয়, তারা সেটাকে লো গ্রেডিং করে, খুব লো গ্রেডিং করে, যে এটা নাকি কিছু হয় নাই। এই যে ব্যাপারগুলো, এইগুলো যদি ঠিক মতো না করা হয়, এইগুলো যদি গাইডলাইন না দেওয়া হয়, সেখানে রিসার্চ হবে না। বাংলাদেশের রিসার্চ অলওয়েজ কস্টলি। 50 বছর হয়ে গেল বাংলাদেশের একটা ওয়েস্টার্ন ব্লট ফ্যাসিলিটিস বাংলাদেশে করতে পারে নাই এখনো পর্যন্ত। লাস্টে শুনেছি বিসিএসআর মনে হয় একটা মেশিন কিনে আনতেছে, আর নর্থ সাউথে আসবে হয়তো নেক্সট ইয়ারে, ওরা সেন্ট্রাল ল্যাব একটা করতেছে, তখন হয়তো ওয়েস্টার্ন ব্লট আমরা করতে পারবো। তার আগে পিসিআর, এখন আপনারা জানেন যারা বায়োমেডিক্যালের কাজ করেন, বায়োমেডিক্যাল সায়েন্সের, যে পিসিআর ডাটা ডিএনএ আরএনএ এর এক্সপ্রেশন দেখাইতে গেলে তারপরে ওরা বলে যে প্রোটিনের এক্সপ্রেশন এখন দেখাও, ওয়েস্টার্ন ব্লট ছাড়া সম্ভব না। কাজেই এই জিনিসগুলো যদি ফ্যাসিলিটিস ক্রিয়েট না হয়, Q1 জার্নাল আমাদের জন্য স্বপ্ন হয়ে যাবে কিছুদিন পরে আর কি। কারণ পৃথিবী যেখানে দৌড়চ্ছে, মানে আমরা সেখানে মানে হাঁটি হাঁটি পা পা করে গেছি, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে।
কাজে অন্যদের সাথে আমি এটা একমত যে ফ্যাসিলিটিস আগে ক্রিয়েট করতে হবে, এবং সেইখানে বাংলাদেশে কতজন রিসার্চার আছে, 2000, 10,000, 15,000, 20,000, এদেরকে কি একটা লিস্ট করা যায় না, যে তাদেরকে একটা ইউজিসি একটা বারকোড দিবে অথবা যেটাই দিবে, তারা যখন কোনো একটা জিনিস পারচেস করতে যাবে সেই বারকোডের মাধ্যমে তারা সেটাতে ট্যাক্স ফ্রি কেমিক্যাল করতে পারবে অথবা আনতে পারবে বাইরে থেকে। এরকম একটা ফ্যাসিলিটি যদি করা যায়, আমার মনে হয় যে যে টাকাটাই আমাদের গ্র্যান্ট হিসাবে আমরা পাই, এটা দিয়ে অনেক ভালো কাজ করা সম্ভব হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের একটা মনোকষ্ট আছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করি বলে সরকারি কোনো গ্র্যান্ট পাই না, পাইলেও খুব মানে সেটা অল্প, বলতে গেলে এনএসটি পর্যন্ত পৌঁছাতে পারছি, মিনিস্ট্রি অফ এডুকেশন অথবা স্পেশাল অ্যালোকেশন, আরো যেগুলো ইউজিসি যে গ্র্যান্ট, ইউএসএইড, এগুলোতে আমাদেরকে কনসিডারই করা হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ডক্টর আশরাফুল আলম বিষয়টা উপস্থাপন করার জন্য। সেটা বিষয়ে আলাদা একটা আলোচনার বিষয় হতে পারে যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট অফ সায়েন্টিফিক রিয়েজেন্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস, সেটা একদিকে এটা হচ্ছে সময় অপচয়কারী একটা প্রসেস, আরেকটা হচ্ছে এক্সপেন্সিভ। এটা কিভাবে অল্প সময় দ্রুততম সময়ে পাওয়া যায় এবং তুলনামূলকভাবে কম খরচে, দেখা যাচ্ছে যে উন্নত দেশের থেকে আমাদের এটা কিন্তু হচ্ছে বেশি দাম। এটা আমাদের গবেষণার ক্ষেত্রে অবশ্যই একটা বড় প্রতিবন্ধকতা। হয়তো আমরা সামনে কখনো আবার সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা আমরা শেষ পর্যায়ে, আর কেউ যদি 1 মিনিটের মধ্যে এই ইস্যুতে, এই পয়েন্টে, কোশ্চেনে যে ইউজিসি কোনো গাইডলাইন থাকা উচিত কিনা কিছু যোগ করতে চান, তাহলে 1 মিনিট সময়। আচ্ছা, ডক্টর মনিরুদ্দিন আহমেদ, আমি জাস্ট সংক্ষেপে, যেহেতু এখানে রিসার্চের বিষয়টা আসছে এবং ডক্টর আশরাফুল আলম উনিও একটু কথা বলছেন, জাস্ট আমার একটা আইডিয়া আর কি, যদি এরকম করা যায়, যেমন আমাদের ইউজিসি যদি একটা প্ল্যান করে, যেমন আগামী 5 বছর, আমি আপনাকে যদি মালয়েশিয়ার উদাহরণটা দিই, আবার ওরা HIR বা হাই ইম্প্যাক্ট রিসার্চের মাধ্যমে প্রচুর ইনভেস্ট করছিল ইউনিভার্সিটি গুলোতে, মূলত কিসের জন্য? ইউনিভার্সিটি মালয়াকে র্যাঙ্কিং এ আনার জন্য, এবং সেটা তাদের একটা প্ল্যানিং ছিল, এবং সেই প্ল্যান অনুযায়ী কিন্তু ইউনিভার্সিটি মালয়াতে ওরা ফান্ডিং বন্ধ করে দিছে, কিন্তু তারপরও ইউনিভার্সিটি মালয়া গত বছর 59 পজিশন আসছিল ওয়ার্ল্ডে ইউএস র্যাঙ্কিং, যদিও এই বছর একটু ড্রপ করছে, 65 গেছে, 65 গেছে, কারণ তারা এখন ওইভাবে ফান্ডিং পাচ্ছে না। কিন্তু যেই পরিস্থিতিটা তাদের পাওয়ার দরকার ছিল বা গভর্নমেন্টের প্ল্যানিং এ ছিল, সেটা কিন্তু তারা অ্যাচিভ করছে। এখন আমাদের তো এই ধরনের কোনো প্ল্যানিং নাই, যেমন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের যে সামর্থ্য, ক্যাপাসিটি, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে প্ল্যানিংটা করতে হবে। সেটা কেমন হতে পারে? যেমন 5 বছরের একটা প্ল্যানিং হবে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব অ্যাপ্লাইড রিসার্চের দিকে বেশি মনোনিবেশ করতে, কারণ এই ক্ষেত্রে আউটপুট বেশি, ইনপুট কম। যেমন এই ক্ষেত্রে যদি আমরা কোনো ইউনিভার্সিটি যদি ভার্সিটি অথবা কোনো একটা, বিশেষ করে ঢাকা সিটির কথা যদি ধরি, সেক্ষেত্রে যদি ফ্যাসিলিটি না থাকে, আমরা সেন্ট্রাল কোনো ল্যাব অথবা রিসার্চ, ঢাকা সিটিতে আছে কিন্তু আমরা সেগুলোকে কাজে লাগাতে পারি, যেমন BCSIR আছে, তারপরে NIB আছে, অনেক কিছু আছে, কিন্তু এদেরকে যদি ইউনিভার্সিটি রিসার্চের সাথে লিঙ্ক করে দেওয়া যায়, এবং ওদের যে ফ্যাসিলিটি বা ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলা কিন্তু মোটামুটি অনেক ভালো মানের, রিসার্চ করা যাওয়ার মতো আর কি, রিসার্চ করার মতো মোটামুটি অনেক ভালো মানের ইনফ্রাস্ট্রাকচার বা ফ্যাসিলিটি ওদের আছে। কিন্তু মূল প্রবলেমটা হচ্ছে সমন্বয়ের অভাব এবং পলিসির অভাব। বিশেষ করে আমাদের কোনো প্ল্যানিং নাই। যদি আমরা এইভাবে একটা প্ল্যান করতে পারি যে আগামী 5 বছরে আমরা এই ইউনিভার্সিটিকে টার্গেট করব, তাদের ক্ষেত্রে যদি আমরা ওইভাবে ফান্ডিং রেজ করতে নাও পারি, সেই ক্ষেত্রে তাদের যেমন বিভিন্ন ল্যাবকে কম্বাইন করা যায়, যেমন একটা HPLC দরকার, একটা ইউনিভার্সিটিতে একটা ল্যাব করে দেওয়া হোক, সেখানে একটা টেকনিশিয়ান দেওয়া হোক, যাতে সে HPLC-র যাবতীয় বিষয়গুলো তদারকি করতে পারে, কারণ টেকনিশিয়ান না থাকলে আবার ইকুইপমেন্ট কিনে ওগুলো কিন্তু অচল হয়ে পড়ে থাকে। তো যাতে রানিং এ থাকতে পারে এবং ওই ইউনিভার্সিটির যারা রিসার্চার আছে তারা যাতে এটা ইউজ করতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম HPLC, এই ধরনের আরো হতে পারে, যেমন PCR, ওয়েস্টার্ন ব্লক, এই ধরনের যেগুলো সফিস্টিকেটেড অথবা কস্টলি ইকুইপমেন্ট। এখন প্রত্যেকটা ল্যাবে তো আমরা দিতে পারবো না, যেমন চাইনাতে প্রতিটা ল্যাবে আছে, আমাদের ল্যাবে HPLC আছে, আরো সবকিছু আছে। এখন আমাদের ইউনিভার্সিটিগুলোতে আমরা ইনিশিয়ালি এগুলো এফোর্ড করতে পারবো না, সেটা
টেন্ডেন্সিও নাই, প্লাস আপনার আমাদের সেই অ্যাসেটও নাই। সুতরাং সব মিলে যদি আমরা এইভাবে আপদকালীন একটা প্ল্যান করতে পারি, এবং সেটা হোক 5 বছর 10 বছর, এরপর আবার সেটাকে রিভাইজ করবো আর একটু আপগ্রেড করবো, এইভাবে যদি হয় আমার মনে হয় রিসার্চ কালচারটা কিছুটা ইমপ্রুভ করবে আমার মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর জাভেদ মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমরা শেষ পর্যায়ে 1 মিনিটের মধ্যে হয়তো আমি শেষ করব আজকের আলোচনা। তো আমি আমার প্যানেলিস্টদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ 2 ঘন্টা সময় আমাদের সাথে দেওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য। আশা করি আপনাদের এই সময় আমাদের বাংলাদেশের বিজ্ঞান অগ্রযাত্রায় ভূমিকা রাখবে আজকের এই ডিজিটাল যুগে। কেন আমাদের এই আলোচনা থাকবে ফেসবুক পেজে, আমরা ইউটিউবে রাখবো। আপনারা যদি আমাদের আলোচনা শেয়ার করেন, হয়তো দেখা যাবে যে যথাযথ কর্তৃপক্ষের কানে পৌঁছাবে আমাদের এই আলোচনা। আমরা আশা করি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশে বিজ্ঞান গবেষণার কালচার গড়ে উঠবে, গবেষণার ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠবে, এবং একটা সমন্বিত গাইডলাইনের মাধ্যমে আমাদের গবেষকদের অনুপ্রাণিত রাখার ব্যবস্থা হবে। আমাদের গবেষকদের ক্যাশ ইনসেন্টিভ হোক অথবা ইন কাইন্ড ইনসেন্টিভ, আমাদের সবই দরকার। যে আমাদের এইখানে ম্যানেজমেন্ট, লিডারশিপ, মার্কেটিং অ্যান্ড সাইকোলজিস্টদের সমন্বয়ে অবশ্যই এই ধরনের একটা গাইডলাইন তৈরি করা উচিত, যে কিভাবে মানুষকে অপটিমালি ইন্সপায়ার করা যায়। কারণ হচ্ছে মানুষ অনেক কিছু দিয়ে অনুপ্রাণিত হয়, শুধু অর্থ দিয়ে না। এবং দেখা যায় যে হয়তো অর্থের মাধ্যমে যে অনুপ্রেরণা আসে, উৎসাহ আসে, সেটা দীর্ঘস্থায়ী নাও হইতে পারে। যেন দীর্ঘস্থায়ী এবং ধারাবাহিক ভাবে অনুপ্রাণিত হয়ে আমাদের গবেষকরা কনসিস্টেন্টলি গবেষণায় নিয়োজিত থাকেন, মানসম্মত গবেষণা করেন। সেই উদ্দেশ্যে ইউজিসির পক্ষ থেকে একটা গাইডলাইন থাকবে, যেন সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা যথাযথভাবে অনুপ্রাণিত হন। বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে কিছু প্রতিষ্ঠানের শিক্ষক এবং গবেষকরা যেন অনুপ্রেরণার আওতায় না আসেন। দেশের প্রতিটি শিক্ষক, প্রতিটি গবেষক হেলদি ওয়েতে অনুপ্রাণিত হন, সেই ব্যবস্থা হবে। সেই প্রত্যাশা রেখে আপনাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের দ্বিতীয় পর্ব আজকে এখানেই শেষ করছি। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যতদূর সম্ভব আপনাদের এই বক্তব্যকে, মেসেজকে শেয়ার এবং লাইকের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিন। অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তীতে অন্য কোনো সিরিজে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ডক্টর মনির। ডক্টর মনির, আমি আরেকটু বলতে চাই যে সবার ইমেল অ্যাড্রেস যদি আমাদেরকে দেন, তাহলে পসিবল কোলাবোরেশন গুলো যদি হয় এইসব মিটিং এর থেকে কিন্তু হয় সেই চান্স গুলো। আমি কন্টাক্ট হয়তো করা যেতে পারে বা ইত্যাদি। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, আমার ল্যাব সবার জন্য ওপেন, যদি কারো লাগে আই ক্যান হেল্প, নো প্রবলেম উইথ দ্যাট। ওকে, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা কি একটা ছবি তুলবো নাকি সবাই ক্যামেরা অন করে? আশরাফুল আলম মোবাইল, ক্যামেরা কাজ করছে না। আচ্ছা, কন্ট্রোল। ডক্টর মনির, ফেসবুক লাইভ মনে হয় এখন আমরা বন্ধ করে দিতে পারি, যেহেতু ফর্মাল সেশন শেষ হয়ে গেছে। ওকে, yes, Facebook live streaming closed. আচ্ছা, কন্ট্রোল স্ক্রিনশট। কে ভালো স্ক্রিনশট নিতে পারে নিতে থাকেন, শেয়ার করলে হবে, আমি দিচ্ছি। ক্যামেরা অবশ্য সবগুলি অন না। আমি নিলাম।
ওকে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রেকর্ডিং আমরা বন্ধ করতে পারি।